দেখ, আজকে একটা অ্যাসাইনমেন্ট করাবো, নতুন একটা অ্যাসাইনমেন্ট করাবো। এই পিডিএফটা সামনে দেখা যাচ্ছে। ঠিক আছে? এর মধ্যে মানে বেসিক কিছু এন্ট্রি করাবো। ঠিক আছে? এর মধ্যে বেসিক কিছু এন্ট্রি করাবো। বেসিক এন্ট্রি যেগুলো আগে আমাদের শেখা আছে, সেরকম বেসিক কিছু এন্ট্রি করব। ঠিক আছে? মানে ব্যাপারটা বুঝতে পারছিস? দেখ কোয়েশ্চেনটা পড়ে বুঝতে পারবি। দেখ অক্টোবর মাসে বিজনেস শুরু হচ্ছে। দেখতে পাচ্ছিস তো? দেখ অক্টোবর 2024 তাই তো? এই অক্টোবর মাসে ব্যবসাটা শুরু হয়েছে। ঠিক আছে? বোঝা গেল অক্টোবর মাসে বিজনেস শুরু হয়েছে। দুটো মাসের এন্ট্রি করাবো, অক্টোবর আর নভেম্বর মাস। ঠিক আছে? অক্টোবর মাসে বিজনেস শুরু হয়েছে। আর নভেম্বর মাসে কটা এন্ট্রি আছে দেখ, নভেম্বর মাসে ৩ টে এন্ট্রি, ৪ টে এন্ট্রি আছে। ঠিক আছে? এইটুক করাবো যে অক্টোবর আর নভেম্বর। আজকে যে ক্লাস করাবো এর মধ্যে জিএসটি ইনক্লুড আছে। ঠিক আছে তো? মানে আমরা গুডস কিনবো। আর এটা আমি ইলেকট্রনিক গ্যাজেটের বিজনেস করছি। ঠিক আছে? ধর আমি ইলেকট্রনিক গুডস কিনবো, জিএসটি দিয়ে গুডস কিনবো, সেরকম এন্ট্রি করবো। ঠিক আছে? আমরা এক একটা করে লাইন পড়তে, পড়তে বুঝবো, কিছু সমস্যা নেই। তবে আজকে কি শিখবো? আজকে কিন্তু জিএসটি শিখবো। আজকে এর মধ্যে জিএসটি শিখবো। স্টক ক্রিয়েশন আগের ক্লাসে শেখা হয়ে গেছে। আজকে আরেকবার রিভাইজ করে নিচ্ছি। স্টকের ডিভিশন খুব একটা পাবো না, বাট মানে স্লাইড পাবো স্টকের ডিভিশন। ঠিক আছে তো? জিএসটি পাবো। জিএসটি কি করে অটোমেটিক ক্যালকুলেট করতে হয় সেটা দেখবো। এবং কস্ট, অনেক কলেজে কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার করিয়েছে। তো কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টারও কিন্তু এই অঙ্কের মধ্যে পেয়ে যাবো। ঠিক আছে? এই অঙ্কের মধ্যে পেয়ে যাবো, এই অ্যাসাইনমেন্টের মধ্যে পেয়ে যাবো। তো দেখ প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে দেখ, আহ ১, ১০, ২৪ মানে কি হয়, যাই হবে আমরা কি শিখেছি, প্রথমে আগে একটা কোম্পানি ক্রিয়েট করতে, তাই না? প্রথমে কোম্পানি ক্রিয়েট করতে হবে। তাহলে প্রথমে সবার প্রথম চলে যাবো কোথায়? ট্যালিতে চলে যাবো। ট্যালিতে চলে গেলাম। ট্যালিতে যেই চলে গেলাম, এখানে একটা কোনো কোম্পানি ক্রিয়েট করা আছে। দেখ ২২, ১২, ২৪, দেখিস ২২, ১২, ২৪ একটা কোম্পানি ক্রিয়েট করা আছে। এই কোম্পানিটাকে বন্ধ করবো। জানি কি করে কোম্পানিটাকে বন্ধ করতে হবে। ডিলিট করবো না, বন্ধ করবো। মানে শাট করবো। কি করবো? অল্ট কে প্রেস করবো। অল্ট কে প্রেস করে চলে আসবো শাটে। হয়ে গেল। আরেকটা অপশন বলেছিলাম মনে আছে তো? শাট কোম্পানির একটা একটা অল্ট কে আর একটা কি ছিল? কন্ট্রোল F3। কন্ট্রোল F3 চলে যায়। কন্ট্রোল F3 প্রেস করলাম। দেখ ডাইরেক্ট একবারে শাট হয়ে যায়। শাট হয়ে গেল কোম্পানি। দেখ এতগুলো কোম্পানি ক্রিয়েট করা আছে। নতুন একটা কোম্পানি ক্রিয়েট করবো। ক্রিয়েট করলাম। আমরা যে পিডিএফটা দিলাম, যে পিডিএফটার নাম কি ছিল বল? পিডিএফটার নাম ছিল ট্যালি অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? ট্যালি প্রাইম নিউ অ্যাসাইনমেন্ট। তাই আমি লিখি ট্যালি প্রাইম নিউ অ্যাসাইনমেন্ট। ট্যালি প্রাইম নিউ অ্যাসাইনমেন্ট। আমি প্রতিদিন যে অ্যাসাইনমেন্ট করি না, ট্যালিটা করি, কমপ্লিট হয়ে গেলে ওটা ডিলিট করে দিই। মানে ট্যালি থেকে ডিলিট করে দিই। আজকে ডিলিট করবো না। কেননা আজকে যে এন্ট্রিটা করবো এরপর আরো কন্টিনিউ এন্ট্রি হবে। বুঝতে পারলি তো? কন্টিনিউ মানে যতটা হবে, মানে আজকে থেকে পিডিএফ দিলেও এটা তো হবেই। এর পরের ক্লাসে হয়তো ধর আরো ১-২ টো পারচেজ করবো। আজকে হয়তো একটা পারচেজ করবো। পরের ক্লাসে আরো ২ টো পারচেজ করবো। তারপর ২ টো সেল করবো। বুঝতে পারলি তো? মানে কন্টিনিউ হবে। তো এই ভিডিওটা ডিলিট করবো না। এইজন্য আমি আমি কি করবো? এই যে অ্যাসাইনমেন্টটার নাম দিয়ে দেবো। নাম মানে আজকে তারিখ কত ছিল? ২২/১২ আমি লিখে রাখছি। ২২/১২/২০২৪। বুঝতে পারলি তো? মানে অ্যাসাইনমেন্ট আনার পরে যাতে পরের দিন একটু খুঁজে পেয়ে যাই। কারণ আজকে এটা হয়েছিল, হ্যাঁ, তোর পরীক্ষায় বা তুই যখন কোনো কোম্পানিতে কাজ করতে যাবি, তখন তো আর এরকম থাকবে, তখন তোকে একটা কোম্পানির নাম দিয়ে দেবে। তখন কোম্পানির নাম লিখবো। বোঝা যাচ্ছে তো কি বললাম? এটা আমি কোম্পানির নাম ট্যালি প্রাইম নিউ অ্যাসাইনমেন্ট ২২/১২/২৪। এখন জিজ্ঞাসা করেন স্যার কোম্পানির নাম তো এরকম হয়। আমি জানি কোম্পানির নাম কিরকম হয়। আমি বোঝানোর জন্য এটা লিখলাম। ঠিক আছে? তো যাতে মনে রাখতে পারি, পরবর্তী সময় যখন কোম্পানি যখন খুলবো বুঝতে পারবো যে হ্যাঁ, এই অ্যাসাইনমেন্ট এটা ছিল। তো এটাই ভালো হবে কোম্পানি নাম ক্রিয়েট করার সময়। যখনই মানে তুই খুঁজে পাবি কিভাবে? কোন তারিখ করেছিস এবং কোম্পানির নামটা, পিডিএফটার নাম দিয়ে দিবি। তুই যখন কলেজে যখন প্র্যাকটিক্যাল করতে দেবে না, তখন তো হয়তো তোকে লিখতে বলবে, তুই যেই কলেজে পড়িস সেই কলেজের নাম বলবে, হয়তো কোম্পানির নাম হচ্ছে তোর কলেজের নাম। বুঝতে পারলি তো? বা এমন নামও দিতে পারে, বা বলতে পারে যে তোর কলেজের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোর কোম্পানির নাম দিতে হতে পারে। সেটা কলেজে বলবে। কিন্তু তুই যখন কোনো কোম্পানিতে চাকরি করবি, তো তোকে তো তুই যেই কোম্পানিতে চাকরি করিস সেই কোম্পানির নাম লিখবি তো। আচ্ছা, মেইলিং নেম জানিস, অ্যাড্রেস কোম্পানির যে অ্যাড্রেস হবে। আর তুই যখন কলেজে যখন করতে দেবে, এক্সটার্নাল এসে যখন তোকে প্র্যাকটিক্যাল করতে দেবে, তোকে কলেজের অ্যাড্রেসটা লিখতে হবে। বুঝতে পারলি তো? স্টেটে কি লিখবো? ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? মাথায় রাখবি স্টেট ওয়েস্ট বেঙ্গল। কান্ট্রি ইন্ডিয়া, পিনকোড এইগুলো আর ফিল আপ করার ব্যাপার নেই। এগুলো তো আগে অনেকবার বলেছি। ঠিক আছে তো? চলে আয়। এগুলো সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা দেখ, অনেক কি ছিল উপরে? ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, ট্যাক্স করছি আমরা জানি। ফিনান্সিয়াল ইয়ার মানে প্রিভিয়াস ইয়ার কবে থেকে শুরু হয়? আমাদের আমাদের জানিস তো? ২৪-২৫। আমাদের ফিনান্সিয়াল ইয়ার কত? ২৪-২৫ চলছে। ২৪-২৫ চলছে এখন। ঠিক আছে তো? ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম কত বলছে দেখ? ১/৪/২৪। কিন্তু বুকস বিগিনিং তো ১/৪/২৪ থেকে হবে না, কারণ এই অঙ্কটা শুরু হয়েছে কবে থেকে? অক্টোবর। অক্টোবর থেকে। তাহলে কি লিখবো এখানে? ১
মাইনাস দিয়ে লিখবো 10, মানে বুঝতে পারলি? এন্টার মারলে দেখবি 1 10 24ই দেখাবে। 1 10 24 দেখাবে। 1 মাইনাস 10 লিখলাম। 24 লিখতে হলো না, কারণ 24 অলরেডি শো করাই ছিল। এইগুলোকেও চেঞ্জ করতে হবে না। ব্যাস সেভ হয়ে এবার কোম্পানিটাকে সেভ করব। সেভ করার জন্য কি করে? হয় এন্টার মারতে মারতে যাবো, নাহলে কন্ট্রোল এ। হয়ে গেল। সেভ করে দিয়েছি। একটু লোড হতে টাইম নিচ্ছে। ঠিক আছে? হয়ে গেল। সেভ হয়ে গেল। যখনই সেভ হয়ে যাবে কোম্পানি, তখন এই অপশনটা দেখাবে। জানিস না, কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার তোকে জিনিস বলতে হবে এখানে। দেখ এখানে শো মোর ফিচার্স ইয়েস করা আছে, শো অল ফিচার্স ইয়েস, কোনো সমস্যা নেই। মেইনটেইন অ্যাকাউন্টস ইয়েস করা আছে। আমি তো অ্যাকাউন্টস করছি। শুধু কি অ্যাকাউন্টস করবো? না। অ্যাকাউন্টস এর পাশাপাশি স্টকও শিখবো তো। স্টকও শিখবো। আচ্ছা। বিল ওয়াইজ এন্ট্রি, অবশ্যই বিল ওয়াইজ এন্ট্রি করবো। আমরা আগের দিন থেকেই শিখছি বিল ওয়াইজ এন্ট্রি। আচ্ছা, কস্ট সেন্টার। আজকে যে আমি এখানে অ্যাসাইনমেন্ট লিখেছি না, অক্টোবর মাসে কোনো কস্ট সেন্টার নেই, কিন্তু নভেম্বর মাসে না কস্ট সেন্টার আছে। নভেম্বর মাসের এন্ট্রিতে কস্ট সেন্টার আছে। ঠিক আছে? তাহলে কস্ট সেন্টার কি করবো? অন করবো কি করবো না? করবো। ইয়েস করবো। কস্ট সেন্টার ইয়েস করবো। যদি তুই যখন পরীক্ষায় করতে দেবে, যদি কস্ট সেন্টার যদি থাকে যে করতে বলে, তখন তুই ইয়েস করবি। আর যদি তোর কোম্পানিতে ইয়েস করা নাও থাকে, পরেও তো ইয়েস করা যায়। জানি তো, পরেও ইয়েস করা যায়। মেইনটেইন ইনভেন্টরি, হ্যাঁ স্যার ইয়েস। তারপর ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টস ইনভেন্টরি, মানে অ্যাকাউন্টস আর ইনভেন্টরি দুটো একসাথে করবো, হ্যাঁ স্যার করবো। ইয়েস। এগুলো কি চেঞ্জ করবো না, যা আছে সব ঠিক করে বেরিয়ে চলে যাবো। জিএসটি, হ্যাঁ জিএসটি তো শিখবো, মেইন তো জিএসটি শিখবো। ইয়েস। যেই এখানে এন্টার মারবো, একটা দেখবি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। দেখ, ওপেন হয়ে গেল ডায়লগ বক্স। কি লেখা আছে দেখ, এরকমই ওপেন হয়ে যাবে জিএসটি। অর্থাৎ তুই যে কোম্পানি কাজ করছিস, তুই যে কোম্পানি অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, সেই কোম্পানি যদি জিএসটি আওতায় পড়ে, তখন এই জিনিসগুলো তোকে ফিল আপ করতে হবে। কি লেখা আছে এখানে? স্টেট। তুই যে স্টেটে থাকিস সেই স্টেট লিখবি ওয়েস্ট বেঙ্গল। রেজিস্ট্রেশন টাইপ কি কি দেখাচ্ছে দেখ এখানে। একটা রেগুলার দেখাচ্ছে, একটা কম্পোজিশন দেখাচ্ছে, একটা রেগুলার সেলস দেখাচ্ছে। দেখ, খাস তুই যেকোনো একটা সিলেকশন করলেই হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা বুঝে নে কারা রেগুলার করে, কারা কম্পোজিশন করে। রেগুলার কারা করে জানিস তো? যাদের বছরে টার্নওভার, টার্নওভার মানে বুঝতে পারছিস তো? টার্নওভার মানে কি? সেল। যাদের বছরে টার্নওভার 1.5 কোটি টাকার বেশি। কি বললাম? যাদের বছরে এইগুলো তুই পরের সেমিস্টারে শিখবি। ট্যাক্সেশন পরের সেমিস্টারে গিয়ে শিখবি। আমাদের থার্ড সেমিস্টারে ট্যাক্স করছিস তোরা। ফোর্থ সেমিস্টারে গিয়ে যখন ট্যাক্সেশন করবি না, ট্যাক্সেশন 2 করবি, ওখানে গিয়ে এগুলো সব জানতে পারবি। এই যে জিএসটি তখন জানতে পারবি। কি বলছে? যাদের বছরে টার্নওভার, অনেকেই ব্যবসা করে, ব্যবসা তো প্রতি মানুষই করে। যাদের বছরে টার্নওভার 1.5 কোটি টাকার বেশি, তারা রেগুলার স্কিমে আসে। রেগুলার, 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 তাদের রেজিস্টার করতে হবে রেগুলার। ঠিক আছে তো? যাদের বছরের টার্নওভার 20 লাখ থেকে 20 লাখ টাকা থেকে 1.5 কোটি টাকা, 20 লাখ টাকা থেকে 1.5 কোটি টাকা, 20 লাখ থেকে 1.5 কোটি, তারা চলে আসবে কোথায় বলতো? কম্পোজিশনে। তারা চলে আসে কম্পোজিশনে। 20 লাখ টাকা থেকে টার্নওভার 1.5 কোটি টাকার মধ্যে। আর যাদের টার্নওভার 20 লাখ টাকারও কম, তারা চলে আসে আনরেজিস্টার্ড। ঠিক আছে? আমি এখানে আমি তো থিওরিটিক্যাল কনসেপ্ট বললাম। এরপরে খুব বেশি ইন ডিটেইলস থিওরি জানতে পারি কিন্তু তুই পরের সেমে ট্যাক্স পড়তে গিয়ে। তখন আরো ডিটেইলসে জেনে নিবি। ঠিক আছে? এইগুলো নলেজ কাদের দরকার হয়? ধর যারা নরমাল কমার্স ব্যাকগ্রাউন্ড না, তারা একটু নলেজের জন্য পড়ে। ঠিক আছে তো? কিন্তু তোরা তো কমার্সের স্টুডেন্ট, তো পরের সেমেই ট্যাক্স ডিটেইলসে জানবি, তখন একটু জেনে যাবি যে না জিএসটি সম্পর্কে আরো ডিটেইলস জেনে যাবি। তখন হাতে ধরে ধরে জিএসটির অঙ্ক করবি। ঠিক আছে না? এখানে তো তুই ট্যালিতে করছিস, ওখানে হাতে ধরে ধরে জিএসটির অঙ্ক করবি। সব ডিটেইলস জেনে নিবি। ওখানে অনেক কিছু শিখবি। কম্পোজিশন স্কিম থেকে শুরু করে রেজিস্টার ডিলার, আনরেজিস্টার্ড ডিলার, আ বুঝতে পারলি তো? এই রেগুলার, সেলস সমস্ত ডিটেইলস জানবি। ঠিক আছে তো? তো ওখানে আরো ডিটেইলসে জেনে যাবি। বাট এখন জাস্ট কাজের জন্য দেখে নে। হয়ে গেল। এসএসসি অফ আদার টেরিটরি। এসএসসি অফ আদার টেরিটরি কি করব? নো করব। একদম যেমন, যেমন অপশন রাখছি, পড়ার সময় এই অপশনগুলোই তোকে করতে হবে। না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হবে না। নেবে না তোকে। নেবে না। তোর এন্ট্রি হবে না কিন্তু। ঠিক আছে তো? আচ্ছা, জিএসটি, জিএসটি নাম্বার কত ছিল? আমাদের যে জিএসটি নাম্বার, সেই জিএসটি নাম্বারটা তোকে বসাতে হবে। ছিল কি ওখানে? কোশ্চেনে জিএসটি নাম্বার থাকে তাহলে বসাবো। এখানে জিএসটি নাম্বার তো আমি দেখতে পাচ্ছি না। তা নেই, জিএসটি নাম্বার নেই। আগের ক্লাসে জিএসটি নাম্বার ছিল। তো জিএসটি নাম্বার ক ডিজিটের হয় বলে দিয়েছিলাম আগের দিন? 15 ডিজিটের। 15 ডিজিটের হয়। আর প্যান নাম্বার ক ডিজিটের হয় জানিস? 10 ডিজিট হয়। প্যান নাম্বার 10 ডিজিটের হয়, কিন্তু জিএসটি নাম্বার 15 ডিজিটের হয়। জিএসটি নাম্বার শুরু হবে, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, প্রথমে 19 লেখা থাকবে। আর 19 মানে দেখ, তুই যে রাজ্যে বসবাস করবি, তোর সেই রাজ্যের কোড কি? কোডটা হচ্ছে সবার ফার্স্টে লেখা থাকে। ঠিক আছে তো? তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোড হচ্ছে 19, তাই প্রথমে 19 লেখা থাকবে। তারপরে 10 ডিজিটের প্যান নাম্বার লেখা থাকবে। তারপর ১০ আর ২ ১২ হয়ে গেল, আরো ৩ ডিজিট এক্সট্রা থাকবে। তো মোট কথা জিএসটি নাম্বার 15 ডিজিটের হবে। খাস আমার কাছে এখন জিএসটির যে নাম্বারটা আমার কাছে নেই। আমার কাছে নেই। হয়তো যে কোয়েশ্চেন যে সেট করা হয়েছে ওখানে জিএসটি নাম্বারটা লেখা হয়নি। হয়তো পরবর্তী অঙ্কে আমি সেট করে দেবো জিএসটি নাম্বার।
থাকলে লিখবো, না থাকলে লিখবো না, ঠিক আছে তো? যদি না লিখি, এই দেখ, বলছে জিএস, এটা কি লেখা আছে? GSTIN বা UIN ইজ নট প্রোভাইডেড, প্রেস এনি কি। আমি এন্টার মানে যে কোনো একটা কি প্রেস করলে কিন্তু আমি পরের লাইন চলে যাবো, কোনো অসুবিধা হবে না, চলে গেল, কোনো সমস্যা নেই। তবে আগের দিন তো শিখিয়েছিলাম, জিএসটি নাম্বার যে 15 জিএসটি নাম্বার থাকবে, ওটা ওখানে তুই বসিয়ে ব্যাস নিয়ে নেবে। এখন যদি না থাকে তুই কি করে লিখবি? বা তুই ধর কলেজে করতে দিয়েছে, তোকে জিএসটি নাম্বার দেয়নি, তো তুই লিখবি কি করে? তুই লিখতে পারবি না। বাট মাথায় রাখলে জিএসটি নাম্বার কত ডিজিটের হয়? 15 ডিজিটের হয়, ঠিক আছে তো? এটার মানলাম। ওটা মান্থলি পিরিয়ডিক্যাল জিএসটি। আর দেখ, জিএসটি জমা করা হয় না, জিএসটি জমা করায় প্রতি মাসে মাসে রিটার্ন জমা করতে হবে। যখন জিএসটি শিখবি পরের সেমে, তুই জানতে পারবি। ধর এই মাসে ধর আমি, ধর আজকে ধর আমার বিজনেসটা বড় বিজনেস হয়েছে, আমাকে জিএসটি রিটার্ন সাবমিট করতে, যারা বড় বড় বিজনেস রিটার্ন সাবমিট করে জিএসটি রিটার্ন, তো জিএসটি রিটার্ন সাবমিট করতে হয় কবে? জানিস তো? রেগুলার, যারা রেগুলার মধ্যে পড়ে যারা, তাদের প্রতি মাস, ধর এটা কি মাস? এটা হচ্ছে ধর ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে যা টার্ন ওভার করলো, সেল করলো, তার রিটার্নটা পরের মাসে জমা করতে হয়। প্রতি মাসে মাসে রিটার্ন জমা করতে হয়, ঠিক আছে তো? মানে বছরে কটা রিটার্ন, যারা রেগুলার স্কিমে চলে, যারা রেগুলার করে, তারা বছরে 13টা রিটার্ন জমা করে, 13টা, 12 মাসের 12টা আর একটা ওভারঅল, ঠিক আছে? 13টা রিটার্ন জমা করতে হয়, 13টা রিটার্ন। স্যার রিটার্ন কবে জমা করার ডেট কবে? আজকে ধর এটা ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে রিটার্ন জমা করতে হবে জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে, ঠিক আছে? তার জানুয়ারি মাসের 20 তারিখ। এগুলো এগুলো তুই ট্যাক্স পরে জানতে পারবি, এগুলো তো জাস্ট আমি একটু ওভারঅল বলে যাচ্ছি, আমি খুব থোড়া ডিটেলস বলছি। আমাদের জিএসটি পর ডিটেলসই একটা বড় বড় ক্লাস আছে, জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট, অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? জাস্ট আমি অঙ্ক করার জন্য বলে যে না, জিএসটি রিটার্নটা কমন জমা করতে হয়, যে না, রেগুলার যারা করে তারা মান্থলি রিটার্ন জমা করে। দেখি কারা মান্থলি করে, দেখ এখানে লেখা আছে কোয়ার্টারলি লেখা ছিল, দেখিস? কোয়ার্টারলি, যারা কম পয়সা থাকে তারা কোয়ার্টারলি রিটার্ন জমা করে। বছরে কটা কোয়ার্টার হয়? বছরে 4টে কোয়ার্টার হয়। 4টে কোয়ার্টারে 4টে রিটার্ন প্লাস একটা ওভারঅল, একটা 5টা। যারা কম্পোজিশন স্কিমে চলে তারা 5টা রিটার্ন জমা করে। যারা ইয়েতে চলে, রেগুলার চলে, তার 13টা রিটার্ন জমা করে, 13টা। আচ্ছা, এগুলো কোনদিন তোকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে না এসে, ঠিক আছে তো? তোকে বললাম, এগুলো কাদের জানতে হয়? যারা কাজ করে রিয়াল লাইফে, তাদের এগুলো জানে। রিয়াল লাইফে কাজ করার আগে তোকে জিএসটি নলেজ রাখতেই হবে। ই ই ইনভয়েসিং অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এটাকে নো করবো। ই ওয়ে বিল অ্যাপ্লিকেবল, এটাকে ইয়েস করবো। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেবল 1 অক্টোবর 2024, বুঝিস কেন নিয়ে নিচ্ছে এটা? তুই তো আরম্ভই তো করলি অক্টোবর থেকে, তুই লিখে নি বুকস বিগিনিং ফ্রম 1 অক্টোবর 2024, ঠিক আছে? তারপর বলছে অ্যাপ্লিকেবল ফর, আর কেউ চেঞ্জ করুন, যেমন হয় তেমন রেখে দে, বেরিয়ে সেভ হয়ে গেল, জিএসটি ডিটেলস সেভ হয়ে গেল, ঠিক আছে? আর এখানে আমি কিচ্ছু চেঞ্জ করবো, দেখ আগামী দিনে আস্তে আস্তে জানতে পারবি। দেখ এখানে টিডিএস হয়, টিসিএস হয়, টিডিএস টিসিএস, ঠিক আছে তো? তো কালকে করাচ্ছিল আগের দিন আদার সোর্স করার সময় টিডিএস, মনে পড়ছে তো? লটারি ইনকাম, তো এইগুলো টিডিএস টিসিএস সব হয় এখানে। এগুলো তো করছি না এখন, সেভ করে বেরিয়ে চলে যাবো, হয়ে গেল, ঠিক আছে? কোম্পানি ক্রিয়েট করাটা খুব জরুরি। এবার দেখ, এবার একটা করে এন্ট্রি করো। প্রথম দিকে অক্টোবর মাসে খুব একটা টাফ লাগবে না, বাট চ, ভালো ভালো জিনিস আছে, এন্ট্রি গুলো বুঝতে পারবি। এবার দেখ, তুই বলি স্যার আপনি প্রথমে দেখ, প্রথমে পারচেস এন্ট্রি কি করে করবো? একটা যখন কোম্পানি খোলা হয়, প্রথমেই তো ওরা পারচেস করে না, প্রথমে তার কিছু কাজ থাকে, তারপরে আস্তে আস্তে পারচেস হয়। তো এখানে কি বলছে? বলছে 1 অক্টোবর পায়েল একটা ব্যবসা শুরু করেছে, কত টাকা? 16 লাখ টাকা ক্যাশ নিয়ে, ঠিক আছে? তাহলে 16 লাখ টাকা ক্যাশ নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে প্রথমে ভাউচার এন্ট্রি করবো। ভাউচার এন্ট্রি করার জন্য শিখেছি, আমরা জানতাম কোথায় ভাউচারে যেতে হবে, এগুলো আর বলতে হবে না। ভাউচারে গিয়ে কোন ভাউচারে হবে? ব্যবসা শুরু করার সময় পায়েল 16 লাখ টাকা নিয়ে এসছে, রিসিভ ভাউচার, তাই তো? রিসিভ ভাউচার মানে কি? F6 প্রেস করবো। ডেট কি ছিল আমাদের? 1 অক্টোবর। তাহলে অক্টোবর মাস, অলরেডি মনে হচ্ছে অক্টোবর মাস নিয়ে নিয়েছে, কারণ আমি তো বলে দিই বুকস বিগিনিং ফর্ম, তবু আমি দেখিনি, আমি জানি না নিয়েছে কিনা। আমি কি করবো? F2 প্রেস করবো। F2 প্রেস করে দেখ, দেখিস 2-10 দেখাচ্ছে, তার মানে কেন জানি 2-10 দেখাচ্ছে বলতে পারবি? 2-10 কেন দেখাচ্ছে? তুই যখন বুকস বিগিনিং ফর্ম 1-10 লিখেই দিয়েছিলি, তার মানে ও কিন্তু পিছনের ডেটা নেবে না। ও তুই 1-10, ও আমি যখনই ডেট লিখলাম 2 লিখলো, কারণ 1 তো লেখাই ছিল। এইগুলো তো, এইগুলো তুই করতে করতে তুই বুঝতে পারবি। কিন্তু আমার তারিখটা হবে 1-10, 1 মাইনাস 10, এন্টার মারবো, দেখ 1-10 নিয়ে নিয়েছে। তাহলে এই ব্যবসা শুরু করার সময় পায়েল কত টাকা নিয়ে এসছে? 16 লাখ টাকা। তাহলে কেইটা কি হবে বল? এমনি জানিস কেইটা স্যার পায়েলস ক্যাপিটাল হবে, হ্যাঁ কি না? পায়েলস ক্যাপিটাল, তাহলে এন্ট্রি করতে হবে, মানে এক লেজার ক্রিয়েট করতে হবে। তাহলে এখান থেকে অল সি কি লিখবো? এখানে লিখবো পায়েল ক্যাপিটাল অ্যাকাউন্ট, এন্টার মারবো। পায়েল ক্যাপিটাল কার মধ্যে ওর ক্যাপিটাল অ্যাকাউন্ট,
হয়ে গেল। আর কিছু চেঞ্জ করতে মানে কস্ট সেন্টার, কেন কস্ট সেন্টার থাকবে, কস্ট সেন্টার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এগুলো চেঞ্জ করার দরকার নেই। প্যান নাম্বার যদি থাকে, পায়েলের প্যান নাম্বার যদি থাকে তখন প্যান নাম্বারটা বসাবো। ঠিক আছে তো? এবার রেগুলার, এখানে জিএসটি টাইপ রেগুলার, এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, যেমন যেমন আছে যেমন যেমন আছে তেমন তেমন রাখবো, কিছু চেঞ্জ করবো। ঠিক আছে তো? জিএসটি নাম্বার, জিএসটি নাম্বার যদি দেওয়া থাকে তো জিএসটি নাম্বার লিখবি। ঠিক আছে, এন্টার। কিচ্ছু দেওয়া নেই, কিছু লিখছি। তাহলে কত টাকা নিয়েছে? 16 লাখ টাকা। ডেবিটে কি হবে? কি আসে ব্যবসায়? ক্যাশ আসছে। তাহলে এগুলো দেখ, ক্যাশ অ্যাকাউন্ট খুলবেন না? আরে ক্যাশ তো খোলাই থাকে, ক্যাশ তো খোলাই থাকে। হয়ে গেল। ন্যারেশন থাকলে ন্যারেশন লিখবেন। হয়ে গেল। তাহলে ব্যবসায় 16 লাখ টাকা ঢুকে গেল। ওই তারিখেই পায়েল 16 লাখ টাকা ব্যবসায় ঢুকে গেল তো, বিজনেস 16 লাখ টাকা চলে আসলো, ওর মধ্যে দিয়ে নতুন একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলো। ঠিক আছে, ব্যাংকে অ্যাকাউন্ট করলো 13 লাখ টাকা দিয়ে, 13 লাখ টাকা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট করলো। তাহলে ব্যাংকে যখন অ্যাকাউন্ট করলো, তাহলে ব্যাংকে ব্যাংকে অ্যাকাউন্ট করলে ক্যাশ কমে যাবে। কোথায় যাবে? কন্টা এন্ট্রিতে হবে, কন্টা ভাউচার F4, F4 এ। তাহলে আমার টাকা চলে যাচ্ছে, টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট হবে। কত টাকা লিখবো? দেখ ক্যাশে কত দেখতে পাচ্ছিস, 16 লাখ টাকা আছে। তুই ব্যাংকে কত জমা করছিস? 13 লাখ। তাহলে এখানে 13 লাখ লেখ। আমি তোর ওই পরীক্ষায় যে অ্যাসাইনমেন্ট দেবে বা পরীক্ষার জন্য করাচ্ছি না, পরীক্ষার জন্য যদি করাতাম হয়তো 2 দিন করালেই ট্যালি পরীক্ষার তুই অ্যাসাইনমেন্ট হয়ে যেতে পারবে। নলেজের জন্য করছি, আগামী দিনে যখন তুই কাজ করতে যাবি না, অনেক সুবিধা হবে যদি অ্যাকাউন্টসের কাজ করিস। আমি কিন্তু ওই পরীক্ষার জন্য 2 দিন 2টো ক্লাস করলে পরীক্ষার ক্লাস হয়ে যাবে। পরীক্ষায় কি দেবে জানি আমি, 2টো ক্লাস করলেই তুই অ্যাসাইন করতে পারবি, ভালো করে 2টো ক্লাস করলি। আমি অনেকগুলো ক্লাস করাচ্ছি, কিন্তু দেখ অনেক ডিটেলস জিনিস করাচ্ছি যাতে তুই পারিস, বুঝতে পারিস। প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারবি। ঠিক আছে তো? ডেবিট, ডেবিট কি হবে? ডেবিটে কি হবে? কোথায় টাকাটা পেয়েছি? ব্যাংকে। তাহলে এইচডিএফসি ব্যাংক। তাহলে ব্যাংক তো খোলা নেই, ক্রিয়েট করতে হবে। এক তো দেখ অল সি পেস্ট করতে পারিস, আর যদি অল সি নাও পেস্ট করিস, দেখ এখানে তো উপরে দেখ ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছিস, দেখ ওখানেও করতে পারিস। দেখ তুই যা, এখানে যা, এই দেখ হয়ে গেল। বুঝতে পারলি তো? অল সি মনে না থাকলে ওটাও করতে পারবি। তাহলে কি লিখবো এখানে? এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্ট। এই যে কারেন্ট আছে, ব্যাংকের আন্ডারে আসবে, এখানে লিখবো ব্যাংক। ঠিক আছে, কস্ট সেন্টার তো নো। কস্ট সেন্টার কোথায় কাজে লাগে না, একটু পরে বোঝাবো কস্ট সেন্টার কোথায় কাজে লাগে। ঠিক আছে, কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি কোথায় কাজে লাগে। সাপোজ ধর আমি তোকে বলছি, আজকে ধর পায়েলের একটা কোম্পানি, ওর কোম্পানি না 7-8 রকমের স্টাফ কাজ করে। কেউ অ্যাকাউন্টেন্ট, কেউ সেলস এক্সিকিউটিভ, কেউ মার্কেটিং ডিপার্টমেন্ট, কেউ এইচআর ডিপার্টমেন্ট, সবাইকে স্যালারি দেয়। এবার ও বললো আমি স্যালারি দিয়েছি 15 লাখ টাকা, এই মাসে 15 লাখ টাকা স্যালারি। কাকে স্যালারি দিয়েছি 15 লাখ টাকা? কোন ডিপার্টমেন্টে কত স্যালারি দিয়েছি খুঁজে পাবি কি করে? বুঝিস নি কি বললাম? তখন কস্ট সেন্টার লাগে। আজকে তুই তোর বিজনেস করছিস, বিজনেসে ঘর ভাড়া নিতে হচ্ছে বিজনেস করতে গেলে। তুই অফিস ঘর ভাড়া নিয়েছিস, গোডাউন ভাড়া নিয়েছিস, শোরুম ভাড়া নিয়েছিস, ফ্যাক্টরি ভাড়া নিয়ে, আরে কোথায় কত ভাড়া দিয়েছিস? তুই বললি রেন্ট 10 লাখ টাকা দিয়ে, আরে কোথায় কত টাকা রেন্ট দিয়েছিস? এইগুলোর জন্য, মানে বুঝতে পারলি তো? এইগুলোর জন্য কস্ট সেন্টার দরকার। কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি বুঝতে পারছিস? কিছুটা বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস কখন কস্ট সেন্টার কখন কস্ট ক্যাটাগরি দরকার হয়? তাহলে তুই বল ব্যাংকের আবার কি কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি হবে? ব্যাংকের কোনো প্রশ্ন উঠছে না। আচ্ছা, হয়ে গেল। এইগুলো তো ডিটেলস নেই আমার কাছে, পড়ছি না। এগুলো বলে সময় নষ্ট করছি না একদম, এগুলো সব জেনে গেছে আগে। ঠিক আছে, এইগুলো জিএসটি নাম্বার নেই তো। হয়ে গেল। তাহলে এন্ট্রি কমপ্লিট হয়ে গেল এখানে। বুঝতে পারলি তো? সেভ করে বেরিয়ে চলে যা। এবার দেখ 13 লাখ টাকা, তুই যে ব্যাংকে 13 লাখ টাকা ফেলছিস, কোন টাকা কত? বুঝতে পারছিস? তুই যখন ব্যাংকে টাকা ফেলতে যাস, ক্যাশ টাকা দিস না, যে 2000 টাকার নোট গুলো, 1000-এর নোট গুলো, 500-এর নোট গুলো, তো তোর কাছে ইনফরমেশন থাকলে ফিল আপ করবি, না থাকলে ফিল আপ করলি না। তো এমন কিছু শেখার কিছু নেই। ব্যাংক নেম, এখানে ব্যাংকের নাম দিতে পারিস। এইচডিএফসি ব্যাংক, কি লিখবো এখানে? এই যে স্পেসিফাই ব্যাংক নেম, কিচ্ছু করলাম না, বুঝলি কি করে করলাম? ব্যাংক নেমে গিয়ে একটা স্পেস বার মারলাম, ওই অপশনটা চলে আসলো। হ্যাঁ লিখলাম, কি লিখবো? এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, হয়ে গেল। তারপর এন্ট্রি দেখ, দুটো এন্ট্রি হয়ে গেল, দেখ দুটো এন্ট্রি হয়ে গেল। তারপর কি বলেছে, খুব ভালো করে বুঝবি কি পয়েন্ট পয়েন্ট। দেখ এরকম নতুন পয়েন্ট, আগে পাসনি তো এরকম পয়েন্ট, দেখেছিস তো? দেখ কি বলছে, পায়েল ইস্যু আর চেক, পায়েল একটা চেক ইস্যু করেছে। কেন চেক ইস্যু করেছে? কিছু ফিক্স সেট কেবে, মনোযোগ সহকারে শুনবি। পায়েল পায়েল চেক ইস্যু করেছে। কত টাকা চেক ইস্যু করেছে পরে বলছি। পায়েল একটা চেক দিয়েছে, চেক দিয়ে কিছু ফিক্স, মানে ফার্নিচার কিনেছে, ইলেকট্রিক্যাল ফিটিংস কিনেছে, ঠিক আছে তো, কম্পিউটার কিনেছে, সেলফোন কিনেছে, এইগুলো কিনেছে। ঠিক আছে তো?
এবার তার পাশে ডেপ্রিশন কেন দিয়েছে? আরে তুই যদি ফার্নিচার কিনিস, ফার্নিচারটা ইউজ করলে তার ডেপ্রিশন হয় না? তারপর ইলেকট্রিক্যাল ফিটিং ডেপ্রিশন হবে না? কম্পিউটার ডেপ্রিশন হবে না? সেল সবকিছুই ডেপ্রিসিয়েশন হয়। আর ডেপ্রিশন কোন দিন চার্জ করে জানিস? বছরের শেষ দিন। আমি কোন মাসের অঙ্ক করছি? অক্টোবর। তাহলে কি মানে ডেপ্রিশন কি অক্টোবরে হবে? না, ডেপ্রিশন হবে ডিসেম্বর মাসে গিয়ে। ঠিক আছে তো? এখন করবো না কিন্তু মাথায় রাখবি। এখন তুই বলবি না যে আমি ডেপ্রিশন নাও করি, তখন বলবি না স্যার কেন ডেপ্রিশন করলেন না কেন? ডেপ্রিশন কোন দিন হয়? বছরের শেষ দিন গিয়ে হয়। শোন, ডেপ্রিশন এন্ট্রি কিন্তু এই মাসে হবেই না। এই মাসে কিন্তু হবে না, কিন্তু এটা মাথায় রাখবি। আচ্ছা, অ্যাসেট কিনছি। তাহলে বল অ্যাসেট কিনলে জার্নাল কি হয়? অ্যাসেট কিনলে ফিক্স অ্যাসেট কিনলে জার্নাল কি হয়? এমনি তো জানিস, এটা বলতে হবে না। বল স্যার ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, যদি ক্যাশে কেনেন টু ক্যাশ, চেকে কিনলে টু ব্যাংক। তাহলে চ এন্ট্রি করি, এন্ট্রি করি। তাহলে কি হবে? কোথায় কি এন্ট্রি করবো বল? জার্নাল এন্ট্রি কেন করবো? F5 এ করবো, পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচার, তাহলে কি করবো? F5। তারিখটা 1 তারিখেই আছে, 1 অক্টোবর। তাহলে কি কিনছি? প্রথমে ফার্নিচার কিনছি, তাহলে ডেবিটে কি হবে? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কি করবো? অল সি পেস করবো, শিখিয়েছি। অল সি পেস করে কি লিখবো এখানে? ফার্নিচার। ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার কার আন্ডারে পড়ে? ফিক্সড অ্যাসেটস। তাহলে এফ পেস করো, ফিক্সড চলে আসলে। এবার দেখ, প্রত্যেকটা নো রাখবো। এবার দেখ, ভালো করে মনোযোগ সহকারে শুনবি। এই যে এই জিনিসগুলো তোকে বুঝতে হবে এবার, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝতে হবে, কারণ এখানে আমি কেন জানিস এইগুলো কেন অপশন আসছে? তুই যেহেতু জিএসটি সিলেকশন করে রেখেছিস, সেই জন্য এত সব অপশন আসছে। জিএসটি সিলেক্ট করা না থাকলে নর্মালি তুই এন্টার মেরে চলে গেছিলি। জিএসটি যেহেতু সিলেকশন করা আছে না, সব জায়গায় সব কটা অপশন একটা জিএসটি জিএসটি করে আসবে। এখানে কি বলেছে দেখ, ইনক্লুড, এখানে লিখে আছে দেখ, ইনক্লুড অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন। ঠিক আছে? তো ভালো করে মনোযোগ সহকারে শুনবি। এখানে কি করবো? এটা নট অ্যাপ্লিকেবল করবো। একদম এইগুলোই যা যা বলছি, একদম এইগুলোই রাখতে হবে, অন্য কিছু রাখতে চলবে না। নট অ্যাপ্লিকেবল রাখবো। ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন নট অ্যাপ্লিকেবল রাখবো। ঠিক আছে? তারপর কি লেখা আছে বল? জিএসটি অ্যাপ্লিকেবিলিটি। একটা চিন্তা ভাবনা করবি, হ্যাঁ? এই কোন, আজকে ধর পায়েল ধর একটা ব্যবসা করছে, ঠিক আছে তো? ও একটা বড় বিজনেস করছে। এবার ওর বিজনেস কিসের? ও ধর ইলেকট্রনিক গ্যাজেটের বিজনেস। ইলেকট্রনিক গ্যাজেট কি কিনছে? সাপোজ কি বলছি, ইলেকট্রনিক গ্যাজেট মানে ধর কম্পিউটার কিনছে, টিভি কিনছে, এসি কিনছে, ওয়াশিং, মানে এই টাইপের বিজনেস। মাথায় রাখবি, কোনো পার্সোনাল জিনিসের উপর জিএসটি হয় না। পার্সোনাল জিনিসের উপর জিএসটি হয় না। জিএসটি কোন জিনিসের উপর হবে? ও ধর কম্পিউটার কিনছে, ও ধর একটা দোকান খুলেছে, কম্পিউটারের দোকান। কি করে? কম্পিউটার কিনে কম্পিউটার বেচে। ওই যে কম্পিউটার কিনছে, ওর উপর জিএসটি চার্জ হবে। আবার কম্পিউটার বেচছে, ওর উপর জিএসটি ক্যালকুলেশনটা হবে। কিন্তু ও ধর আজকে একটা দোকান খুলেছে, দোকানে না একটা ল্যাপটপ কিনেছে। কে স্যার কেন কিনেছে ল্যাপটপটা? হিসাব করার জন্য। ওর উপর ও কেনার সময় জিএসটি দিয়েছে, কিন্তু অ্যাকাউন্টস করার সময় জিএসটি দেখাবে না। সাপোজ ধর ও ল্যাপটপ কেনার সময় ধর ল্যাপটপ কিনেছে 40,000 টাকা ল্যাপটপের দাম, আর জিএসটি ধর 5,000 টাকা দিচ্ছে। ও কত টাকা দিয়ে ল্যাপটপ কিনে? 40 আর 5 45,000 টাকা। ও বলবে আমি ল্যাপটপ কিনতে 45,000 টাকা লাগছে। মানে আমি কি বলতে চাইছি ব্যাপারটা বোঝার চেষ্টা করলি? কি বললাম? মানে কোনো এমন কোনো আইটেম, আজকে তুই বিজনেস করি, তোদের বিজনেসে অনেক জিনিস আছে। এই জিনিসগুলো তুই ওইগুলো তো বেচিস না। আজকে ধর তোর একটা বিজনেস আছে, তুই ধর একটা চেয়ার কিনেছিস। ফার্নিচার বসার চেয়ার কিনেছিস, দোকানে বসার চেয়ার কিনেছিস। এখন যদি কেউ এসে বলে এই চেয়ারটা আমি কিনতে যাচ্ছি, চেয়ার বিক্রি করবি তোকে? তুই তো বিক্রি করিস তেল, তুই কেন চেয়ার বিক্রি করবি? ব্যাপারটা বুঝতে পারছিস তো? তাহলে চেয়ারটা কেন কিনেছিস? না, ওখানে বসে কাজকর্ম করার জন্য। ঠিক আছে তো? চেয়ার কেনার সময় তোকে জিএসটি দেয়নি? হ্যাঁ স্যার, জিএসটি তো হয়েছে। তোর চেয়ারের দাম ধর, সাপোজ ধর চেয়ারটার দাম ধর 10,000 টাকা, জিএসটি ধর দিয়েছিস আরো ধর 2,000 টাকা। তাহলে টোটাল কত দিয়ে? 12,000 টাকা। 12,000 টাকায় তুই বিক্রি করবি। বুঝতে পারলি কি বললাম? এখানে দেখাতে হবে তুই জিএসটি কত দিয়েছিস। তাহলে কোন জিএসটি দেখাবি? বুঝতে পারলি তো? এখানে কোন জিএসটি দেখাবি? এখানে তুই সেই জিএসটি দেখাবি, মানে তোর রিলেটেড গুডস, তুই যে বিজনেসটা করছিস। এটা মনোযোগ সহকারে শুনবি, বুঝতে পারলি? নাহলে এটা কিন্তু কনফিউশন তৈরি হয়ে যেতে পারে বারবার। এটা মাথার মধ্যে গেঁথে নিবি। তাই এখানে কি, এই ফার্নিচারের উপর কি জিএসটি অ্যাপ্লিকেবল করবো কি করবো না? করবো না, তাই নট অ্যাপ্লিকেবল করবো। তাহলে কি করবো? এখানে এন্টার মারি, দেখি। এই দেখ, এন্টার মারলাম না, সরি স্পেস বার মারলাম, নট অ্যাপ্লিকেবল। ওখানে যদি অ্যাপ্লিকেবল করে দিই, অঙ্ক পুরো পুরো গন্ডগোল হয়ে যাবে। এটা মাথায় রাখবি, এই জায়গাটা। কখন কখন জিএসটি অ্যাপ্লিকেবল রাখবি তাও বলেছি। আজকে ধর আমার বিজনেস, আমি কি বললাম, ধর কম্পিউটার, আমার ধর একটা দোকান আছে, কম্পিউটারের দোকান। তাহলে আমি কম্পিউটার কিনছি, কিনে বেচছি। তাহলে ওই কম্পিউটারটার সময় জিএসটি অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পারলি তো? অন্য কিছুতে না। এটা মাথায় রাখবি। বাকিগুলো চেঞ্জ করার কিছু নেই, বাকি নরমাল। এগুলো সব রেগুলার, এগুলো কিচ্ছু করতে হবে না। ঠিক আছে? সেভ করে বেরিয়ে চলে যাবো। হয়ে গেল।
বল ফার্নিচার কত টাকা দিয়ে একটু দেখে বল। 25,000। ফার্নিচার কিনেছি 25,000 টাকা দিয়ে। তারপর আবার কিনেছি ফার্নিচার, পরে কি কিনেছি বল? ইলেকট্রিক্যাল ফিটিংস, তাই তো? ইলেকট্রিক্যাল ফিটিংস, ঠিক আছে? কস্ট সেন্টার নো রাখবো এগুলো সব। এটা কি করবো বুঝে গেছিস? নট অ্যাপ্লিকেবল। এটা কি করব? নট অ্যাপ্লিকেবল কি করে করবো? স্পেস মারলাম, জিএসটি অ্যাপ্লিকেবলতে গিয়ে স্পেস মারলাম, স্পেস মারলে এই অপশনটা চলে আসলো, নট অ্যাপ্লিকেবল। কিছু চেঞ্জ করতে হবে না, সেভ করবো কি করে? কন্ট্রোল এ। কত টাকা ছিল বল? 12,000 টাকা। আবার এন্টার মারলাম। কম্পিউটার। কম্পিউটার কিনছি, তাহলে অল সি প্রেস করবো। এইগুলো তো সবই জানিস, ওই কয়েকটা জায়গায় চেঞ্জটা তোকে বলেছি, চেঞ্জটা। কম্পিউটার অ্যাকাউন্ট, ফিক্স অ্যাসেটস, কস্ট সেন্টার নো রাখবো। এখানে তো নট অ্যাপ্লিকেবল রাখবো, এখানে কি রাখবো? অ্যাপ্লিকেবল আছে, কি করবো? নট অ্যাপ্লিকেবল। কি করবো, কি করে নট অ্যাপ্লিকেবল করবো? স্পেস মার্ক, এখানে স্পেস মার্ক। দেখ এখানে ব্লিঙ্ক করছে, দেখি অ্যাপ্লিকেবলে ব্লিঙ্ক করছে, এখানে স্পেস মার্ক, দেখ চলে আসলো নট অ্যাপ্লিকেবল। কন্ট্রোলে। কত টাকা? তারপর আরেকটা কিনেছি ডেবিট। হ্যাঁ হ্যাঁ, সেলস। সেলফোন, তাই তো? অল সি প্রেস করবো, কার আন্ডারে? ফিক্স অ্যাসেটস, কস্ট সেন্টার নো, এটা নট অ্যাপ্লিকেবল। এটাও কি করবো? নট অ্যাপ্লিকেবল। তাহলে কি করবো? স্পেস বার মারবো, স্পেস বার মারবো, নট অ্যাপ্লিকেবল, ব্যাস। কন্ট্রোল এ টিপে সেভ করবো। 5,000 টাকা হয়ে গেল। দেখ কত? 67,000 টাকা। টোটাল 67,000 টাকা পেমেন্ট করবো কিসের মাধ্যমে? ক্যাশে না চেকে? কি বলে? চেক। চেক মানে ব্যাংক ইউজ হবে, এইচডিএফসি ব্যাংক। দেখ এইচডিএফসি ব্যাংক হয়ে গেল। সেভ করে বেরিয়ে চলে যাবো। দেখ অনেক সময় চেক তো চেক নাম্বার বলে দেয়, ঠিক আছে? এই যে এখানে আইএনএসটি নাম্বার লেখা, অনেকে বলে ইনস্ট্রুমেন্ট নাম্বার, ঠিক আছে? মানে চেকটার নাম্বার, চেক নাম্বার নেই তোর, থাকলে লিখ। জেনারেলি চেক নাম্বার কত ডিজিটের হয় জানিস? চেক নাম্বার কত ডিজিটের হয়? 6 ডিজিটের হয়। 6 ডিজিটের হয় চেক নাম্বার, জেনারেলি 6 ডিজিটের হয়। তো যেটা দেবে চেক নাম্বার সেটা বসিয়ে দেবো, দেয়নি তো আমি কি করে বসাবো এখানে? সেভ হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখ, 1 2 3 হলো, 4 নম্বর এটা করবো। দেখ কি বলছে এটা, ভালো করে বুঝবি কিন্তু, কি বোঝার চেষ্টা। আচ্ছা বুঝতে পারলি ডেপ্রিয়েন্ট কেন করেনি বুঝছিস তো? একদম শেষে দিয়ে 4 তারিখ বলেছে, পায়েল ইস্যু আছে 25,000 টাকা টু সাহা প্রপার্টিস, ঠিক আছে? মানে পায়েল 25,000 টাকা চেক চেক দিচ্ছে। কাকে 25,000 টাকা চেক দিচ্ছে বল? সাহা প্রপার্টিকে দিচ্ছে। প্রপার্টি মানে বুঝতে পারছিস? প্রপার্টি, ঠিক আছে? তো কেন দিচ্ছে একটা আমার আইডিয়া করতে পারছিস? সিকিউরিটি। 25,000 টাকা কি দিচ্ছে? সিকিউরিটি দিচ্ছে, সিকিউরিটি। 25,000 টাকা সিকিউরিটি দিচ্ছে টুয়ার্ডস সিকিউরিটি ফর রেন্টেড অফিস, ঠিক আছে? 3,000 টাকা পার মান্থ। মানে পায়েল ব্যবসা করবে বলে, ঠিক আছে তো? ও একটা অফিস ঘর ভাড়া নেবে, ঠিক আছে তো? সাহা প্রপার্টির অনেক বাড়ি জায়গা আছে। সাহা প্রপার্টি গায়ে চলে গেছে, বলছে আমি তোমার এই জায়গাটা ভাড়া নিতে চাই, আমি বিজনেস দিচ্ছি, এখানে একটা অফিস ঘর নেব। বলছে কত টাকা করে ভাড়া দিতে? বলছে 3,000 টাকা করে ভাড়া দিতে হবে। বলে 3,000 টাকা করে ভাড়া দিতে হবে। বলছে ঠিক আছে, আমি অক্টোবর মাসের 1 তারিখ থেকে কিন্তু ভাড়াটা নেব। মানে অক্টোবর মাসের 1 তারিখ থেকে আমি অফিস ঘর খুলে ফেলবো, ঠিক আছে তো? এটা বলছে। বলে ঠিক আছে। বলছে ঠিক আছে, কিন্তু তোমাকে কিন্তু অ্যাডভান্স করতে হবে। বা ধরো ও বলে 3,000 টাকা, আমি বললাম, ঠিক আছে যাও, তোমাকে আমি 25,000 টাকা অ্যাডভান্স করে দিলাম। 3,000 টাকা করে দিতে পারবো না, 25,000 টাকা তোমাকে অ্যাডভান্স করে দিলাম। বুঝতে পারলি কি বললাম? তাহলে কি বুঝতে পারছিস? 25,000 টাকা কি করেছে? অ্যাডভান্স করে দিয়েছে। দেখবি না অনেকে বাড়িতে ভাড়া বসালে ভাড়াটিয়ারা কি করে? অ্যাডভান্স টাকা দেয় না? অ্যাডভান্স করে দেবে। 25,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছে, বোঝা গেল? 25,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছে। তাহলে কি বল, কি হতে পারে? তাহলে পায়েল ও যে ব্যবসা করছে, ওর ব্যবসাতে কি চলে যাচ্ছে? স্যার টাকা চলে যাচ্ছে। চেক দিয়েছে মানে ব্যাংক হবে ক্রেডিট, এইচডিএফসি ব্যাংক ক্রেডিট হবে। আর ডেবিট কি হবে? ডেবিট কি হবে? না, এখানটায় দেখ, তুই অ্যাডভান্স দিয়েছিস 25,000 টাকা। তুই বলবি অ্যাডভান্স 25,000 টাকা, সেই অ্যাডভান্সের নাম কি পরে বলবো? 25,000 টাকা ডেবিট হবে কোনো একটা অ্যাডভান্স বলে। রেন্ট তো লিখতে পারি না? রেন্ট লিখতে পারি? রেন্ট কবে হবে? অক্টোবর মাসের 31 তারিখে রেন্ট হবে, 1 তারিখে রেন্ট হবে, বুঝতে পারছিস? আজকে আজকে ধর আমি ব্যবসা করবো, আমি পড়াচ্ছি, পড়াবো বলে ঠিক করেছি। ধর সাপোজ ধর জানুয়ারি মাসের 1 তারিখে আমি মনে করছি বাইরে গিয়ে পড়াবো, একটা ঘর ভাড়া নিয়েছি, ঠিক আছে? বললো প্রতি মাসে তোমাকে 10,000 টাকা করে ভাড়া দিতে হবে। অক্টোবর মাসের 1 তারিখে গিয়ে আমি 30,000 টাকা দিয়ে দিচ্ছি। আমার কাছে অ্যাকচুয়ালি জেনারেলি ভাড়া কবে যেতে পারে ওই বাড়ির মালিক? কবে যাবে? জানুয়ারি মাসের 31 তারিখ চাওয়া উচিত, তার আগে তো যাওয়া উচিত না? আমি 1 থেকে 31 তারিখ পড়াবো, তারপর তো ভাড়াটা দেবো।
কিন্তু আমি যে 1 তারিখে 30,000 টাকা দিলাম, কি দিলাম এটা? অ্যাডভান্স দিলাম। তো অ্যাডভান্স দেওয়াকে ট্যালি বা অ্যাকাউন্টস কি বলে? এটাকে বলে সিকিউরিটি রাখলাম। টাকাটা সিকিউরিটি রাখলাম। এটাকে সিকিউরিটি ডিপোজিট বলে। বোঝা গেল কি বললাম? এটাকে কি বলে? সিকিউরিটি ডিপোজিট। অন্য কোনো কথা লেখা যাবে না। কোনো পার্টির নাম-টাম না। সিকিউরিটি ডিপোজিট। কথাটা কি বলবি? সিকিউরিটি ডিপোজিট। আগেও একদিন করিয়েছিলাম। সিকিউরিটি ডিপোজিট। তাহলে কি করব? তাহলে জার্নালটা ও স্যার তাহলে হবে সিকিউরিটি ডিপোজিট অ্যাকাউন্ট ডেবিট টু এইচডিএফসি ব্যাংক। তাহলে এন্ট্রিটা কর। কি লিখবো? পেমেন্টই হবে। পেমেন্টই হবে, টাকা বেরোচ্ছে। তাহলে ডেবিটে কি লিখবো? সিকিউরিটি ডিপোজিট, অল সি। কার আন্ডারে হবে সিকিউরিটি ডিপোজিট? আমি বলছি এটা হচ্ছে লোনের আন্ডারে, লোনস অ্যান্ড অ্যাডভান্স বলে একটা ছিল, মানে লোনস অ্যান্ড অ্যাডভান্স না হলেও এই ডিপোজিট বল, লোন না, ডিপোজিট অ্যাসেটস এর দুটো টাকা ডিপোজিটই করলাম, ডিপোজিট আন্ডারে করবে। ঠিক আছে, দেখিস এখানে দেখ কোনো ওই জিএসটি বিএসটি অপশন দেখাচ্ছে না? সেভ করে বেরিয়ে চলে যাবো, কি চেঞ্জ করতে হবে না। হয়ে গেল। কত টাকা? দেখ কত টাকা ছিল? 25,000 টাকা। কিসের মাধ্যমে দিচ্ছি? ক্যাশে দিলে ক্যাশ ক্রেডিট, আর চেকের মাধ্যমে দিলে এইচডিএফসি ব্যাংক। এখানে এইচডিএফসি ব্যাংক চেকের মাধ্যমে দিয়েছি। তো আগেই বললাম কিছু নেই, ইনফরমেশন নেই, ফিল আপ করবো না। নেক্সট কি বলেছে দেখ, নেক্সট আগেরটা কি ছিল বুঝিস তো? 25,000 টাকা কিসের জন্য দিয়েছি? এটা মাথায় রাখবি, কিসের জন্য দিয়েছি 25,000 টাকা? সিকিউরিটি বেস। কেন দিয়েছি? কেন কিসের রেট? অফিস রেট। অফিস রেট বোঝা গেল তো? অফিস রেট নভেম্বরে গিয়ে খুব ডিটেলসে বুঝতে পারবি। দেখো এই বুঝতে পারলি তো কি বললাম? অফিস ঘর ভাড়ার জন্য তুই 25,000 টাকা অ্যাডভান্স করি। কাকে অ্যাডভান্স করি 25,000 টাকা? সাহা প্রপার্টিকে অ্যাডভান্স করেছিলি, সাহা প্রপার্টিকে। ঠিক তারপর এটা পর ভালো করে বুঝতে পারবি। পায়েল আবার চেক ইস্যু করে 30,000 টাকা। কাকে? দাস প্রপার্টিকে। আগেরটা সাহা প্রপার্টিকে দিয়েছে, এবার দাস প্রপার্টিকে দিয়েছে 30,000 টাকা। 30,000 টাকা দিয়েছে কেন? সিকিউরিটি দিয়েছে গোডাউনের জন্য, গোডাউন। আরে অফিস ঘর ভাড়া করলে গোডাউন তো ভাড়া করতে হবে। গোডাউনের জন্য বলছে, যার ওখানে গোডাউন ভাড়া করলো সে বলছে আমাকে প্রতি মাসে গোডাউন ভাড়া প্রতি মাসে 2,000 টাকা করে দিতে হবে। বলছে আমার অক্টোবর মাসের 1 তারিখ থেকে গোডাউন লাগবে। ঠিক আছে তো? অক্টোবর মাসের 1 তারিখ থেকে গোডাউন লাগবে। তা আমি তোমাকে 30,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছি। ভাব 15 মাসের টাকা দিয়ে গেল। বুঝতে পারলি তো? এত টাকা কেন একবারে দেয় জানিস? একটা সুবিধা আছে, ওরও কাজে লাগবে। ও হুট করে তুলতেও তো পারবে না। একবারে 15 মাসের টাকা দিয়ে দিল। বুঝতে পারলি তো কি বললাম? বুঝতে পারছিস তো গল্পটা, সিস্টেমটা? তাহলে কত টাকা? কত টাকা দিল? 30,000 টাকা। তাহলে এন্ট্রি তো একই হবে। তাহলে কি লিখবো বল জার্নালটা? প্রথমে আমি সিকিউরিটি ডিপোজিট অ্যাকাউন্ট ডেবিট টু এইচডিএফসি ব্যাংক। সিকিউরিটি ডিপোজিট কি আবার খুলবো? আবার খুলবো? খোলাই তো আছে। কত টাকা? 30,000 টাকা। তবে অনেকেই এটা করতে পারে, এটা করলে ভুল হবে না, বাট জেনারেলি খুব মানে অস্বস্তিকর তৈরি হবে। একজন লিখতে পারে সিকিউরিটি ডিপোজিট, একবার লিখতে পারে অফিস রেট। সিকিউরিটি ডিপোজিট ব্যাকে একটা অ্যাকাউন্ট খুললো, সিকিউরিটি ডিপোজিট ব্যাকে লিখলো অফিস রেট। আবার একটা খুললো সিকিউরিটি ডিপোজিট, ব্যাকে লিখলো গোডাউন রেট। দুটো আলাদা আলাদা করে করলো। আর বেকার। একটাই অ্যাকাউন্ট থাকুক না কোম্পানিতে, বেটার হবে সিকিউরিটি ডিপোজিট। পরে আমি এটাকে কস্ট সেন্টারে করে দেবো। এটাকে কস্ট সেন্টার করে দেবো। বুঝতে পারলি? পরে বোঝাচ্ছি। তুই করতে গেলে বুঝতে পারবি। একটু করে নভেম্বর মাসটা আসলে বুঝতে পারবি। অনেকে করতে পারে যে এরকম করে যে সিকিউরিটি ডিপোজিট একটা অফিস রেন্ট করো, একটা গোডাউন রেন্ট করো। অনেকে করে। কোনো ভুল নয় কিন্তু এটা করা। এটাও করতে পারে। বাট এটা বেশি বেটার। হয়ে গেল, এটি শেষ। নেক্সট কি বলেছে দেখ। 6 নম্বর পয়েন্ট কি বলেছে দেখ। ওই 1 অক্টোবরে কি বলেছে ভালো করে শুনবি। পায়েল কি করলো প্রথমে? গল্পটা বলছে। ও প্রথমে ব্যবসা শুরু করার জন্য টাকা নিয়ে আসলো। তারপর টাকা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুললো। ঠিক আছে তো? তারপর কি করলো? বললো যে ব্যবসা করতে গেলে কিছু তো তোর অ্যাসেট লাগবে। অ্যাসেট ছাড়া ব্যবসা করবে কি করে? কিছু অ্যাসেট কিনলো। নরমালি বিজনেস যারা বড়, বড় ব্যবসা হয়, বিজনেস করে এইভাবেই বিজনেসটা হয়। তারপর অ্যাসেট কিনলো। কি অ্যাসেট কিনতে হবে? নাহলে বিজনেস হবে কি করে? তারপর কি করলো? তারপর বললো ও যে ব্যবসা করবে, ও তো বিশাল বড় ব্যবসা করছে। তাহলে ওর তো একটা অফিস ঘর ভাড়া লাগবে। তো অফিস ঘর ভাড়া করলো। তারপর কি করলো? গোডাউন ভাড়া করলো। এইগুলো স্টেপ বাই স্টেপ করে তো তারপর পারচেজ এ যাবে। বুঝতে পারছিস তো? এরপর কি করেছে? বলে এত কিছু করলে তো হবে না। ওকে তো আবার এত বড় কাজ ও করবে কখন? ওকে তো স্টাফ নিয়োগ করতে হবে। দেখো স্টাফ নিয়োগ করেছে, ভালো করে পড়। 6 নম্বর পয়েন্ট কি বলেছে? পায়েল অ্যাপয়েন্টেড ফলোইং এমপ্লয়ি। ও এই এমপ্লয়িদের অ্যাপয়েন্ট করেছে। স্নেহাকে অ্যাপয়েন্ট করেছে। ও হচ্ছে সেলস এক্সিকিউটিভ। এটা দেখবে। ঠিক আছে তো?
রাজশ্রীকে অ্যাপয়েন্ট করেছে হচ্ছে সেলসম্যান হিসেবে কাজ করবে, ঠিক আছে তো? আচ্ছা, তারপর রূপাকে নিয়োগ করেছে, ও হবে অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর কি শ্রেয়াকে নিয়োগ করেছে, ও হচ্ছে এই কোম্পানি ক্লার্ক, ঠিক আছে? এবার সবার মান্থলি স্যালারি কত করে দেয়? তো স্নেহাকে দেবে হচ্ছে 5,000 টাকা, রাজশ্রীকে দেবে 3,000 টাকা, রূপাকে দেবে 3,000 টাকা, শ্রেয়াকে দেবে 2,400 টাকা। এবার কি হয়েছে, পায়েলের যে কোম্পানি আছে ও কি করেছে, ও ইন্টারভিউ নিয়েছে, সবাইকে ডেকে যে আমার কোম্পানিতে লোক নেবো, আমি ইন্টারভিউ নিয়েছে, তো সবাইকে এই 4 জন বা সিলেক্ট হয়েছে, একটা ডিপার্টমেন্টে সিলেক্ট হয়েছে, ঠিক আছে তো? তার মানে কি ওদের কি স্যালারি দিয়েছি, ওদের ইন্টারভিউ নিয়েছি, অনেক লোক এসেছিল ইন্টারভিউতে, 4 জন সিলেকশন হয়েছে, ইন্টারভিউতে পাস করেছে, ওরা ইন্টারভিউতে পাস করেছে, ঠিক আছে তোমরা কাজে আসবে, অক্টোবর মাসের 1 তারিখ থেকে কাজে আসবে, অক্টোবর মাসের 1 তারিখ থেকে তোমরা কাজে আসবে, তোমাদের স্যালারিটা দেবো কবে, কি মনে হয় বল? নভেম্বরে দেবো, হয় নভেম্বর মাসের, অ্যাকচুয়ালি কোম্পানিতে যারা প্রাইভেট ভাবে কাজ করে স্যালারিটা কবে দেয় জানিস তো? স্যালারিটা জেনারেলি দেওয়া হয় কবে বলতে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। তুমি অক্টোবর মাসে কাজ করছো, নভেম্বর মাসে দেবে 1 থেকে 7 এর মধ্যে। বা খুব ভালো কোম্পানি প্রচুর, যেমন তো ফর এক্সাম্পল টিসিএস, এরকম বড় বড় কোম্পানি, তুই 1 তারিখ থেকে কাজ আরম্ভ করলে তোর মাইনেটা 31 তারিখ দেবে। 1 তারিখে মাইনা দেবে না, কখন 1 তারিখে মাইনা দেয়? তুই অক্টোবর মাসে 1 তারিখ কাজ আরম্ভ করলে মাইনা দেবে না তো? তার মানে পুরো মাস কাজ করলি, মাইনাটা পরে দেবে। পরে করবো, এন্ট্রি করবো, দেখ এখানে পরে আছে, এই দেখ পরে এন্ট্রি দিয়েছে, দেখ 11 নম্বর এন্ট্রি দিয়েছে, দেখ দেখেছিস তো? আমি জাস্ট একটু পরে দিই, তাহলে বুঝতে পারবি। এই যে পায়েল, ঠিক আছে, পে করেছে, মানে মানে স্যালারি দিচ্ছে, অক্টোবর মাসের স্যালারিটা কবে দিচ্ছে, নভেম্বরে দিচ্ছে, দেখিস তো? কবে, নভেম্বর 1 তারিখে স্যালারি দিচ্ছে, বুঝতে পারছিস তো? তারপর কি বললি, কি বুঝতে পারলি? 6 এর এন্ট্রি কি হওয়া উচিত, কি হওয়া উচিত না? 6 এর এন্ট্রি হবে কি হবে না? 6 নম্বর এন্ট্রি হবে না, কেন হবে? আরে ভাই, অক্টোবর মাসের 1 তারিখে ওদের ইন্টারভিউ নিয়েছে, ওরা পাস করে ওদের বলে কাজে আসো, অক্টোবর মাসে কাজ করবে, তার মাইনা পেয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলি তো? আচ্ছা, এই হলো, বোঝা গেল কি বললাম পয়েন্টটা? তাহলে এটার কোনো এন্ট্রি হবে না, বুঝতে পারলি তো এন্ট্রি কেন হলো না? এটা কোনো এন্ট্রি হবে না। আচ্ছা, 7 নম্বর কি বলেছে? 7 নম্বর মানে তারিখটা হয় 2 তারিখ। পায়েল স্টেশনারি পারচেজ করেছে, তোরা তো জানিস স্টেশনারি পারচেজ করলে, স্টেশনারি দেখ, একটা কেউ যদি কোম্পানি করলে স্টেশনারি জিনিস কিনবে না, ক্যালকুলেটর কিনবে, তারপর পেন পেন্সিল এগুলো তো লাগে, তো আরো কত কিছু লাগে, স্টেশনারি আইটেম কিনতে লাগে, ঠিক আছে তো? তো কিনছে কত টাকা, 1,500 টাকা দিয়ে স্টেশনারি আইটেম কিনছে। তাহলে তুই বুঝতেই পারছিস জার্নাল করতে হবে, কি করবো? স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, বুঝতে পারছিস তো? জার্নালটা বুঝতে পারছিস তো? তাহলে ডেবিটে কি হবে, স্টেশনারি, স্টেশনারি কি খোলা আছে? না স্যার খোলা নেই তো। খোলা থাকলে তো আপনি এখানেই দেখতে পাচ্ছেন স্টেশনারি আছে, এখানে স্টেশনারি খোলা, তাহলে খুলতে হবে, তো খুলতে গেলে কি করবো? অলসি স্টেশনারি অ্যাকাউন্ট, ঠিক আছে? কি লিখবো? স্টেশনারি কার মধ্যে পড়ে? ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে তো? তাহলে দেখ এখানে কিন্তু আবার সেই অপশন আসছে, তুই যে স্টেশনারি কিনছিস, হয়তো কেনার সময় তোকে জিএসটি দিতে হচ্ছে, কিন্তু জিএসটি কি তুই এখানে অ্যাপ্লিকেবল করবি কি করবি না? করবো না। কোনটা অ্যাপ্লিকেবল করবি? আরে ভাই তুই মন দিয়ে বারবার করে শোন, তুই যেই জিনিসটা কিনছিস বেচার জন্য, তার উপরে জিএসটি তুই শো করবি, অ্যাকাউন্টস, বুঝতে পারলি তো? এটা মাথায় রাখবি। কস্ট সেন্টার কি করবো স্যার? নো করবো কস্ট সেন্টার। ইনক্লুড অ্যাসেবল ভ্যালুয়েশন নট অ্যাপ্লিকেবল। তারপর কি বলছে? জিএসটি অ্যাপ্লিকেবল, এখানে কি করবো? নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। বলছে জিএসটি কি এর মধ্যে অ্যাপ্লিকেবল করবো না, স্পেস বার মেরে এখানে কর নট অ্যাপ্লিকেবল। এইগুলো যদি তুই ভুল করে তুই অ্যাপ্লিকেবল দিয়ে দিস, তাহলে পুরো একদম পুরো ঘেটে ঘ হয়ে যাবে, মানে পুরো ভুল হয়ে যাবে, পুরো ভুল হয়ে যাবে। সুতরাং এই জায়গাগুলো, এইটাই হচ্ছে ট্যালিতে এই জিনিসগুলো, জিএসটি যখনই থাকবে না, জিএসটি করার সময় মানে অটোমেটিক জিএসটি ক্যালকুলেশন আমি করাবো, কি হতো? অটোমেটিক জিএসটি ক্যালকুলেশন, অটোমেটিক জিএসটি ক্যালকুলেশন মানে কি? তুই দেখ, অনেকে ম্যানুয়াল ডাইরেক্ট টাকাটা ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করে ওখানে বসিয়ে দিল, এরকম না, এখানে অটোমেটিক নিয়ে নেবে জিএসটি, পুরো অটোমেটিক নিয়ে নেবে। তার জন্য কিন্তু এই অপশন গুলো পুরো ঠিক রাখতে হবে, অপশন ভুল হলেই কিন্তু পুরো গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, বোঝা গেল এত অব্দি? আর কিছু চেঞ্জ করতে হবে না, সেভ করে বেরিয়ে চলে যা। কত টাকা স্টেশনারি কিনেছি বল? 1,500 টাকা। আচ্ছা, চেকের মাধ্যমে না ক্যাশের মাধ্যমে? ক্যাশ, তাহলে এইটা ক্যাশ হবে। কিছু না, যে এন্ট্রি গুলো করাচ্ছেন ট্যালিতে একবার করে করিস না, তাহলে তোর শিখে যাবি, মানে মনে থাকবে আর কি। আচ্ছা, তারপর কি বলেছে? আচ্ছা, ডেট দিইনি, ও বললো ডেটটা দিয়ে, ডেটটা দেওয়া হয়, তাহলে ডেটটা দেবো, তাহলে ডেটটা দিতে ভুলে গেছিল, তা ডেটটা ঠিক করতে হবে। কোথায় যাবো? ডেমোকে চলে যাবো, ডিডি পেস করবো, ঠিক আছে? ডিডি পেস করবো, দেখ এই দেখ কোথায় ছিল স্টেশনারি, এই দেখ স্টেশনারি, এই দেখ এটা 1 তারিখ তারিখ লেখা ছিল, এটাকে 2 তারিখ করতে হবে। এন্টার মার, দেখ এটাকে 2 বসিয়ে 2 টেপ, 2 টিপলাম, এন্টার মারলে দেখ 2 তারিখ দেখিয়ে দেবে, দেখ 2 অক্টোবর, দেখি 2 অক্টোবর,
একটু টিপতে হলো। আগে টিপতে হলো না, তুই বুঝতে পারলি, দরকারও নেই। এটা ওখানে ক্লিক করছি। তুই একটা জিনিস অনেকভাবে করা যায়, তুই শুধু দেখবি, করতে করতে দেখবি। সত্যি কথা, তুই এখানে একটু বিনিয়োগ করতে পার, কোনো কিছুতে কোনো সমস্যা নেই, সবকিছুই হবে। তো সেভ করবো কি করে? কন্ট্রোল এ। নেক্সট 8 তারিখ কি বলেছে দেখ, 8 তারিখ বলেছে, দেখ কি বলেছে। 8 তারিখ না, সরি 8 নম্বর ট্রানজাকশন। দেখ আমি জানি ইচ্ছা করে ডেট তো অনেক ছিল, ধর 1, আমি 1 আর 2 কেন দিই দেখি অক্টোবর মাসে, কারণ তুই তো জানিস কোন ডেটই সাপোর্ট করে। এই জন্য দেখ আমার ডেট ছিল 5, 6, 7, 8 এরকম ছিল। আমি লিখবো কি করে? সাপোর্ট করবে না তো? 1, 2 আর 31। হ্যাঁ, 1, 2, 3টে ডেট সাপোর্ট করে, 1, 2 আর 31। আচ্ছা, তারপর কি বলছি দেখ, ভালো করে শুনবি। পায়েল ট্রান্সফার ক্যাশ 10,000 টাকা টু ইনটু পেটি ক্যাশ। মানে কি স্যার? মানে পায়েল তো একটা ব্যবসা করছে, এবার দেখ ও ব্যবসা করার জন্য ও 10,000 টাকা ক্যাশে তো টাকা আছে, বলতো রে ক্যাশে কত আছে বল দেখি। চ দেখি ক্যাশে কত আছে, দেখি না ক্যাশে কত আছে, চ। সে কি করে দেখবো বল, কি করে দেখবো ক্যাশে কত আছে? কত, তুই হয়তো একটা জায়গা থেকে বললি, আমি 3-4 জায়গা থেকে বের করে দেবো ক্যাশ কত আছে। কিচ্ছু না, তুই ব্যালেন্স শিট বের কর। তুই ব্যালেন্স শিট চলে যা না, বি পেস কর, বি পেস কর, এই দেখ ফিক্স অ্যাসেট, তার নিচে কারেন্ট অ্যাসেট আছে না, এন্টার মার। এই দেখ ক্যাশে দেখে নে, ক্যাশে কত আছে এখনো, দেখতে পাচ্ছিস? 2,98,500। ক্যাশে কত আছে এখনো পর্যন্ত? 2 লাখ। তুই দেখতে অনেক জায়গা থেকে পারিস, একটা তো অপশন দেখলি, একটাও দেখলি যে ক্যাশে কত টাকা আছে? ক্যাশে কত আছে? 2,98,500। আচ্ছা, কি বলেছে? বলছে পায়েল কি করেছে? 10,000 টাকা পেটি ক্যাশে ট্রান্সফার করেছে। অ্যাকচুয়ালি তোকে গল্পটা বলি, পেটি ক্যাশ। আজকে ধর তোর বাড়িতে ধর একটা, সাপোজ একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বড় একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। যে বাড়ির যে সিনিয়র, যার মাথায় প্রচুর হেডেক, প্রচুর দায়িত্ব, ঠিক আছে তো? তোর বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে, প্রচুর হেডেক। এবার বাবার মাথায় প্রচুর হেডেক, ও সমস্ত হুট করে বললো, কেউ একজন এসে বললো, "কাকু মিষ্টি আনতে হবে।" ঠিক আছে? "কাকু এই ফুল নিয়ে আসতে হবে।" বুঝতে পারলি তো? এবার মিষ্টি আনতে লাগলো ৳200। এবার ধর ফুল বললো ধূপকাঠি আনতে, ধূপকাঠি ৳10। বলে একটা মোমবাতি লাগবে, মোমবাতি আনতে ৳5। দেখ এইভাবে আমার কথা বলতে কি বলতে চাইছি? তার মানে একটা কাজের মধ্যে ব্যস্ত, এরকম ৳5 যাচ্ছে, ৳10 যাইছে, এরকম করে সম্ভব? বা ধর যেখানে রান্নার অনুষ্ঠান হচ্ছে, সেখানে বলল যে আ আ এই আইটেমটা শেষ হয়ে, ঘি শেষ হয়ে গেছে, ঘি নিয়ে আসতে হবে। সে তো পাগল হয়ে যাবে, তুই হিসাবও রাখতে পারবে না। আমার কথাটা বুঝতে পারছিস তো? এইজন্য আবার সে আবার ধর বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে, বৃদ্ধিতে বসবে। বুঝতে পারলি তো? তো ও এত সব করবে কি করে? ও কি করল? ও তখন যে ওরও তো আন্ডারে কিছু লোক থাকতে পারে। ও কি করল? বলল যে, "আজকে বিয়েতে আমি সারাদিন ব্যস্ত থাকবো, অনেক খরচা হতে পারে। তুই কাজ কর, তোর কাছে আমি ৳20,000 রেখে দিলাম। তোকে ৳20,000 দিলাম। যা খরচা হবে তুই করবি। ৳20,000 দিলাম, এই যা খরচা হবে তুই করবি। যদি এক্সট্রা কিছু লাগে তুই নিবি এদিক ওদিক থেকে, আমি তোকে আবার টাকাটা দিয়ে দেব।" ঠিক আছে তো? তো কিন্তু ৳20,000 কোথায় কি খরচা করলি আমাকে টু দ্যা পয়েন্ট লিখে দিবি। গল্পটা বুঝতে পারলি তো? কোম্পানির মধ্যে এরকম হয়। কোম্পানির মধ্যে না পেটি ক্যাশিয়ার বা মেইন ক্যাশিয়ার থাকে। কিন্তু খুচরো খরচ করার জন্য না একটা পেটি ক্যাশিয়ারকে টাকা দিয়ে দেয়। বলছে, "নাও এইটা তোর পেটি ক্যাশ তো করেছি লেভেলে। ক্যাশ বুক করেছি, পেটি ক্যাশ বুক।" বলছে, "তোমাকে আমি দিলাম পেটি ক্যাশ বাবদ ধরো ৳500 দিয়ে দিলাম। সারাদিন শেষে কত খরচা হলে আমাকে তার হিসাবটা দেবে।" পেটি ক্যাশিয়ার কাকে হিসাবটা দেবে? মেইন ক্যাশিয়ারকে হিসাবটা দেবে। তো এমনি কি বলেছে? ক্যাশে তো প্রচুর টাকা আছে। তো পায়েল বলেছে যে, "না ঠিক আছে, ব্যবসায় তো প্রচুর খরচা হতে পারে। চলো আমি পেটি ক্যাশ খুচরো খরচা হতে পারে। তার জন্য ৳10,000 আমি সরিয়ে রাখলাম।" তাহলে কোথা থেকে টাকা কোথায় সরালাম? ক্যাশে যে 2,98,500 ছিল, ওর মধ্যে থেকে ৳10,000 বের করে আমি পেটি ক্যাশের জন্য খরচা সরিয়ে রাখলাম। ওই ৳10,000 অন্য কোথাও খরচা করতে পারবি না। ওটা খুচরো খরচাই করতে পারবি পেটি ক্যাশ। তাহলে বুঝতে পারলি তো? তাহলে কি বুঝতে পারলি তুই? ও স্যার ক্যাশে অনেক টাকা ছিল, ওর মধ্যে থেকে ৳10,000 সরালাম। ক্যাশ থেকে যদি ৳10,000 সরাস তাহলে ক্যাশ বাড়বে না কমবে? ক্যাশ তো কমবে, মানে ক্যাশ কি হবে? ডেবিট না ক্রেডিট? ক্যাশ ক্রেডিট। আর টাকাটা কোথায় রাখলাম? পেটি ক্যাশে। তাহলে পেটি ক্যাশ ডেবিট। তাহলে যার নাম কি হলো? পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এটা কোন ভাউচারে হতে পারে? বল দেখি। পেমেন্ট ভাউচার। কোনটা ভাউচার? কোনটাই F4। পেটি ক্যাশ কোনটা ভাউচারে করব। ঠিক আছে? কোনটা ভাউচার। চল। ঠিক আছে? কোনটা ভাউচারে করব। তাহলে চল কোনটা ভাউচার F4 এ চলে আয়। কি লিখবো এখানে? ক্যাশ কমছে কত? ৳10,000। ক্রেডিটে ক্যাশ লিখবো। কত? ৳10,000। ঠিক আছে? ডেবিটে কি লিখবো? পেটি ক্যাশ। নতুন একটা অ্যাকাউন্ট খুলো, পেটি ক্যাশ। পেটি ক্যাশ খুলতে হবে। খোলা নেই। অল্ট সি প্রেস করো। তো কি মনে হয় পেটি ক্যাশ কার আন্ডারে করবো? এবার তুই বুঝে যাবি কেন কোনটা হলো। বল পেটি ক্যাশ কার আন্ডারে করবো? আরে পেটি ক্যাশ তো ক্যাশেরই পার্ট।
পেটি ক্যাশ তো ক্যাশই, পেটি ক্যাশটাকে দুটো পার্ট করে দিয়েছি, ও, ঠিক আছে? পেটি ক্যাশ তো ক্যাশেরই পার্ট। তাহলে এবার বুঝতে পারলি কেন কোনটাতে হলো? এবার তো বুঝতে পারলি কোনটাতে কেন হলো? হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সেভ করি, কন্ট্রোল এ। এটা দেখো বললো 1 তারিখ আছে, এটা 2 তারিখ করে দিই। এই মাঝে 2 তারিখ লিখে দেবো, বারবার আর 2 তারিখ লিখতে হবে, সব 2 তারিখই শো করবে। F2 প্রেস কর, 2 তারিখ, ঠিক আছে? হয়ে গেল। সেভ করে বেরিয়ে চলে যায়, কন্ট্রোল এ। তাহলে বোঝা গেল, এন্ট্রিটা বোঝা গেল তো? এবার কি বলছে? পায়েলেরও তো ঘর বাড়ি আছে, ও তো ব্যবসায় সমস্ত টাকা ঢেলে দিল, বুঝতে পারলি তো? তোর যত টাকা ছিল ঢেলে দিল, এবার তোর সংসার টংসার চালাতে হবে, বুঝতে পারলি তো? ঘর বাড়ি চালাতে হবে। ও কি করেছে, 2 তারিখ কি করেছে, পায়েল উইথড্র ক্যাশ 4,000 টাকা আমার পার্সোনাল ইউজ, ঠিক আছে? ও ওর নিজের প্রয়োজনে ও 4,000 টাকা তুললো। কোথা থেকে তুললো টাকাটা? কোথা থেকে তুললো টাকাটা? ব্যবসা থেকে। ব্যবসা থেকে স্যার, ব্যাংকের থেকেও তো তুলতে পারে। আরে ব্যাংকের থেকে তুলে তো বলেই তো ব্যাংকের থেকে তুলেছে। ও কোথা থেকে তুলেছে? বিজনেস থেকে। বিজনেসের ক্যাশ বাক্স থেকেও 4,000 টাকা তুললে। তাহলে বিজনেসের ক্যাশ বাক্স থেকে 4,000 টাকা তুললে কি হবে? ব্যবসার ক্যাশ বাড়বে না কমবে? ক্যাশ কমবে, মানে ক্যাশ ক্রেডিট হয়ে গেল। আর ডেবিট কি হবে? টাকা তুললো মানে ড্রয়িংস। ড্রয়িংস, তাহলে ড্রয়িংস একটা অ্যাকাউন্ট খুলতে হবে, হ্যাঁ কি না? তাহলে এটা এটা কোথায় নেব? কোন ভাউচারে নেব? পেমেন্ট ভাউচারেই নেই। তাহলে কি লিখবো? ডেবিটে লিখবো কি? ড্রয়িংস। ড্রয়িংস তো অ্যাকাউন্ট খোলা নেই, খুলতে হবে। অল সি প্রেস কর। ড্রয়িংস, টাকাটা তুলেছে কি? ব্যবসার মালিক। মালিকের নাম কি? পায়েল। তাহলে এখানে কি করব? আন্ডারটা কি হবে? এখানে আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে। আন্ডার কি হবে? ক্যাপিটাল। খোঁজ ক্যাপিটাল। আন্ডার ক্যাপিটাল হয়ে গেল। ঠিক আছে তো? সেভ করে বেরিয়ে চলে যাবো, কন্ট্রোল এ। হয়ে গেল। কত টাকা তুলে? 4,000 টাকা। অনেকে নেই ড্রয়িংস এর জায়গায় না, অনেকে উইথড্রল লেখে, উইথড্রল। অনেকে উইথড্রল লেখে, ঠিক আছে? আমি ড্রয়িংস লিখি। অনেকে উইথড্রল লেখে, কথাটা ইউজ করে উইথড্রল। আমি ড্রয়িংস লিখলাম, ঠিক আছে? এইটা কি বসবে? ফাইলস ক্যাপিটাল। আচ্ছা, টাকাটা তুলছে ওটা, সরি এখানে একটা ভুল বলে দিলাম। এখানে কেইটা হয় ক্যাশ, ফাইলস ক্যাপিটাল কেন হবে? ক্যাশ হবে, ঠিক আছে তো? ক্যাশ তুলেছে মানে ক্যাশ কমলো, ক্যাশ কমলো তাই ক্যাশ ক্রেডিট 4,000 টাকা, আর ড্রয়িংসটা ডেবিট হবে, ঠিক আছে? আর ড্রয়িংস ডেবিট করলাম 4,000 টাকা। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা তুই বল, আমাকে একটু হিসাব করে বল, ব্যবসা শুরু করার সময় পায়েল কত টাকা নিয়েছে? 16 লাখ টাকা। ক্যাপিটাল ছিল 16 লাখ টাকা, ও 4,000 টাকা তুলে দিল। তাহলে এখন কত টাকা থাকা উচিত? 15,96,000। দেখি এটা দেখাচ্ছে কিনা, দেখবো। পায়েলের ক্যাপিটাল এখন 15,96,000 টাকা উচিত। কোথায় দেখতে পারবো এটা? ব্যালেন্স শিটে। বি পেজ কর, দেখতে পাচ্ছিস ক্যাপিটাল কত? 15,96,000 দেখা যাচ্ছে? বুঝতে পারছিস তো? তো সমস্ত কিছু সিস্টেম মানবে, কিন্তু সিস্টেম মেনেই যাবে। তাহলে দেখি আমাদের কোন মাসের এন্ট্রি পুরো কমপ্লিট হয়ে গেলো। দেখ দেখ, পুরো কিন্তু অক্টোবর মাসের এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। তাহলে এখন যদি তুই দেখতে চাস অক্টোবর মাসে কি কি এন্ট্রি করেছিস, তুই এই অবস্থায় কি কি দেখতে পেয়েছিস? প্রথমে বলি স্যার আমি দেখতে চাই কি কি ট্রানজাকশন করেছি। তাহলে কি করে দেখতে পাচ্ছি? ডে বুক, এই দেখ ডে বুক, ডিসপ্লে মোর রিপোর্টস, ঠিক আছে? তারপর এখানে ডে বুক চলে আয় সব। তুই কি 2 তারিখে এন্ট্রি করেছিস? না স্যার 1, 2 দুটো। তাহলে তুই 1 আর 2 দুটোই এন্ট্রি দেখতে চাস? তাহলে কি করবো? কিচ্ছু না, F2 প্রেস কর। F2 প্রেস করে তো, দাঁড়া 1 মিনিট, এখানে অল্ট F2 প্রেস কর। অল্ট F2, অল্ট F2, অল্ট F2, অল্ট F2 প্রেস করলে কোন তারিখ থেকে কোন তারিখ দেখতে চাস তোকে দেখিয়ে দেবে। বলি স্যার আমি 1 তারিখ থেকে দেখতে, 1 তারিখ থেকে তারিখ। আর তো কিছু এন্ট্রি করিস, তুই এই দুটো তারিখে এন্ট্রি করেছিস। তুই তো 1 আর 2 এন্ট্রি করিস, তাহলে 1 থেকে 2 দেখতে চাস? দেখ এতগুলো এন্ট্রি হয়ে 1 থেকে 2। তুই তাহলে কি কি এন্ট্রি করেছিস? 1 থেকে 2 হয়ে গেল। তুই কি কি এন্ট্রি করে দেখতে চাস দেখে নিবি। তুই এখন পিএল দেখতে চাইলে পি প্রেস কর, আর কিচ্ছু করতে হবে না। দেখ এই এন্ট্রি করি। স্যার ডিটেলস দেখতে চাই? অল্ট F1। আর কিছু এন্ট্রি করিস সেটি, তুই পিএল এ কোনো এন্ট্রি করিস নি। এবার ব্যালেন্স শিট দেখতে চাই স্যার, বি প্রেস কর। স্যার ডিটেলসে দেখতে চাই? অল্ট F1 প্রেস কর, অল্ট F1। মেনলি ব্যালেন্স শিটই সব আইটেম বলছিস, বুঝতে পারলি তো? আরো আইটেম আমি বাকি আর অক্টোবর মাসে দেখানোর দরকার নেই, কারণ সেই মুহূর্তে এন্ট্রি করিনি। আর স্যার ট্রায়াল ব্যালেন্স দেখান না, চ ট্রায়াল ব্যালেন্সটা দেখ। ডিসপ্লে, প্রথমে আসবি ডিসপ্লে মোর রিপোর্টসে দেখ, এন্টার মারলাম, ট্রায়াল ব্যালেন্স দেখিস, এন্টার মার। ডিটেলসে দেখবি অল্ট F1, এই তো ট্রায়াল ব্যালেন্স হয়েছে।
বুঝতে পারলি তো? হুম। সেরকম কোনো গল্প নেই, ব্যাপার নেই। আমরা নভেম্বর মাসে এন্ট্রি করলে অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হবে। চলে আয়। অক্টোবর মাস তো হলো, এবার নভেম্বর মাস। নভেম্বর মাসে অনেক কিছু আছে। নভেম্বরের ১ম থেকেই ভালো, ভালো এন্ট্রি আছে। হুম। নভেম্বর মাসটা ভালো করে দেখ। কি বলছে? 1st নভেম্বর 2024 খুব মনোযোগ সহকারে শুনবি, আশা করি বুঝতে পারবি। কোনো সমস্যা হবে না। কি বলেছে? পেটি ক্যাশিয়ার সাবমিটেড দ্য এক্সপেন্সেস। পেটি ক্যাশিয়ার ভালো করে শুনবি কিন্তু আমি ১ম এ বলছিলাম না মেইন ক্যাশিয়ার আর পেটি ক্যাশিয়ার? মানে কোম্পানির যে মেইন ক্যাশিয়ার বা মেইন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে পেটি ক্যাশ করার জন্য, মানে পেটি ক্যাশ মানে কি? পেটি এক্সপেন্সেস করার জন্য, খুচরো, খুচরো খরচা করার জন্য ১০,০০০ টাকা আলাদা করে সরিয়ে রেখেছে। তো তুমি খরচা করো। ওখান দিয়ে টাকা বের করো, খরচা করো, পরে হিসাব করো। তো কি ভাই পেটি ক্যাশিয়ার সাবমিটেড দ্য এক্সপেন্সেস। এবার পেটি ক্যাশিয়ার খরচাপাতি করেছে। ও সমস্ত মানে সমস্ত যে খরচাগুলো করেছে তার ইনফরমেশন গুলো দিতে, দেখো আমি এখানে, এখানে এত, এত খরচা করেছি। কি খরচা করেছে দেখ। পেটি ক্যাশিয়ার খরচা করেছে কি? পেটি ক্যাশিয়ার সাবমিটেড দ্য এক্সপেন্সেস স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ অক্টোবর। মানে অক্টোবর মাসে পেটি ক্যাশিয়ার যা, যা খরচা করেছে ভালো করে বুঝতে পারছিস তো? মেইন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে ১০,০০০ টাকা কবে দিয়েছে? ১ তারিখ, আচ্ছা ২ তারিখ দিয়েছে। কত তারিখ দিয়েছে বল? ২ অক্টোবর দিয়েছে, ২ অক্টোবর দিয়েছে। ২ অক্টোবর দিয়েছে না? তো মনে করছি কি বলতো এটা ২ অক্টোবর দিয়েছে তো? আচ্ছা ঠিক আছে ২ অক্টোবর দিয়ে কোনো সমস্যা নেই। ২ অক্টোবর দিয়েছে টাকাটা। খরচা করার জন্য ১০,০০০ টাকা ২ অক্টোবর দিয়েছে। এবার পেটি ক্যাশিয়ার জেনারেলি অক্টোবর মাসে খরচাগুলো করবে তো কি? পেটি ক্যাশিয়ার মানে মেইন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে ১০,০০০ টাকা কবে দিয়েছে? ২ তারিখ দিয়েছে। যেটা দিয়েছে। এবার পেটি ক্যাশিয়ার ওই টাকাগুলো খরচা করবে কবে করবে? অক্টোবর মাসে করবে। অক্টোবর মাসেই তো খরচাগুলো করবে। বুঝতে পারছিস না? হ্যাঁ, হ্যাঁ। মেইন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে অক্টোবর মাসের ২ তারিখে ১০,০০০ টাকা দিয়েছে। ও তো এই খরচাগুলো করবে। কবে করে? পুরো অক্টোবর মাসের ২ তারিখ থেকে পুরো ৩১ তারিখ অব্দি খরচাগুলো করবে। করে তার হিসাবটা নভেম্বর মাসে দেবে। ঠিক আছে তো? নভেম্বর মাসে ১ তারিখ হিসাব দিচ্ছে। পেটি ক্যাশিয়ার সাবমিটেড দ্য এক্সপেন্স দ্য স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ অক্টোবর। টেলিফোন খরচা করেছে ৳৫০০ টাকা, ইলেকট্রিক খরচা করেছে ৳১২০০ টাকা। ঠিক আছে? কনভেয়ান্স এক্সপেন্স ৳৪৫০ টাকা। আর অফিস এক্সপেন্স ৳৮৫০। টোটাল কর দেখি? ক্যালকুলেটর আছে নিশ্চয়ই। এমনি কর হিসাব। এমনি ট্যালিতেই বেরিয়ে যাবে। তবুও বলছি। ৫০০ আর ১২০০ কত? ১৭০০। ১৭০০ আর ৪৫০ মানে হচ্ছে ২৫০। কত খরচা করেছে টোটাল? ২৫০ আর এটা ২১৫০, ২২০০, ৩০০০। তার মানে ১০,০০০ টাকা পাঠিয়েছে, ও ৩,০০০ টাকা খরচা করেছে। ৭,০০০ টাকা বেঁচে আছে। তো এটারই এন্ট্রি করতে হবে না? এটার এন্ট্রি করতে হবে তো? ঠিক আছে তো? কোন এন্ট্রিতে? চল এটার এন্ট্রি করি। তাহলে কি ওর ভাউচারে যাবো? কোন তারিখে এন্ট্রি করতে বলেছে এটা? ১/১১। ১/১১। ঠিক আছে? আমি যেদিন স্টেটমেন্ট পাবো স্টেটমেন্টে ১/১১ পেয়েছি। অক্টোবর মাসের খরচাগুলোর স্টেটমেন্ট আমি ১/১১ তে পেয়েছি। স্টেটমেন্ট তাহলে ওই দিনই খরচাগুলো করব। ঠিক আছে তো? তাহলে কি হচ্ছে? ১ম এ জার্নালগুলো বল কি, কি হবে? টেলিফোন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট। তাহলে অ্যাকাউন্ট খোল। টেলিফোন এক্সপেন্স অ্যাকাউন্ট খুলবো। পুরো লিখে দিই। কার আন্ডারে হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে? এইগুলো তো ওই একই কথা বলবো। নট অ্যাপ্লিকেবল। এটাও নট অ্যাপ্লিকেবল হবে। এটা কি হবে? নট অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে? কন্ট্রোল A টিপে সেভ করব। টাকা কত? ওই তো বলেছি ৫০০। তারপর কি খরচা করেছি আর? ইলেকট্রিসিটি এক্সপেন্স। ইলেকট্রিক। তাহলে অল সি পেস্ট করব। ইনডাইরেক্ট এক্সপেন্সেস নট অ্যাপ্লিকেবল। এখানেও নট অ্যাপ্লিকেবল, এখানে নট অ্যাপ্লিকেবল। সেভ করে বেরিয়ে যাবো কন্ট্রোল A। কত টাকা ছিল? ১২০০। ঠিক আছে? আবার ডেবিট হবে। আর কি খরচা করেছিল বল? কনভিয়েন্স এক্সপেন্স। কনভেয়ান্স এক্সপেন্স যাতায়াত ভাড়া, বুঝছো? কত? ৪৫০। অল সি পেস্ট করব। কনভেয়ান্স এক্সপেন্সেস ইনডাইরেক্ট এক্সপেন্স এটা নট অ্যাপ্লিকেবল হবে। নট অ্যাপ্লিকেবল হবে। এটাও নট অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে? সেভ করে বেরিয়ে চলে যাবো। কত টাকা? বল? ৪৫০। ৪৫০। এইটা কি হবে? আর কিছু খরচা ছিল? আরেকটা ছিল অফিস এক্সপেন্স। অফিস সরি আরেকটা ছিল।
দাঁড়া, এদিকে এই ডেবিট লিখবো, ডেবিট ডি। অফিস এক্সপেন্সেস, তাই তো? তাহলে অল সি পেস করবো। ইন্ডিয়া ট্যাক্সের আন্ডারে টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালুয়েশন ভ্যালু ক্যালকুলেশন নট অ্যাপ্লিকেবল, জিএসটি অ্যাপ্লিকেবিলিটি নট অ্যাপ্লিকেবল। সেভ করে বেরিয়ে যাবো, কন্ট্রোল এ। কত টাকা? 850। 850। তো 3000 টাকা বললি, এবার কেইটা কি লিখবো? কি দিলে ক্যাশ। ক্যাশ লিখবো, তাই তো? আরে ভাই ক্যাশ কেন লিখবো? এই খুচরো খরচা করার জন্যই তো মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে 10,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে এখানে খরচাগুলো কোথা থেকে করতে হবে? পেটি ক্যাশ থেকে নিয়ে করতে হবে। তো পেটি ক্যাশ লিখবো এখানে। এখানে পেটি ক্যাশ লিখবো। বুঝতে পারলি তো? এই জন্য এন্ট্রিটা করেছি। বুঝলি তো? সেভ করে বেরিয়ে চলে যাবো। আচ্ছা, এটা 1 তারিখ ছিল তো? নভেম্বরের 1 তারিখ ছিল? হ্যাঁ, ঠিক আছে, এন্ট্রি ঠিক আছে। তারপর কি বলেছে দেখ? এটা হলো 10 তারিখটা হলো, এবার 11 তারিখ কি বলেছে? পায়েল পেড ক্যাশ 6,700 টাকা। পায়েল মানে এই কোম্পানিটা 6,700 টাকা ক্যাশ পে করছে, মানে ক্যাশ চলে যাচ্ছে কত টাকা? 6,700 টাকা ক্যাশ চলে যাচ্ছে, মানে ক্যাশ ক্রেডিট 6,700 টাকা টুয়ার্ডস স্যালারি। কেন পে করছে? স্যালারি দিচ্ছে। স্যালারি কাদেরকে স্যালারি দেবে বল? মনে পড়ছে? স্নেহা, রাজশ্রী, রূপা, শ্রেয়া, এদেরকে তো কাজ করানো হচ্ছে। আরে নভেম্বর মাসে স্যালারি দেবে, ওদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে অক্টোবর মাসে। ওদেরকে দিয়ে অক্টোবর মাসে কাজ করানো, তো স্যালারি দেবো কবে? নভেম্বরে স্যালারি দেবো, তাই না? এবার দেখি, বলছে 6,700 টাকা স্যালারি দিচ্ছি অফ অক্টোবর মান্থ, 15 ডেজ। পুরো স্যালারি দিইনি, 15 দিনের স্যালারি দিচ্ছি। স্যার কেন? ওদেরকে কি পুরো 1 মাস কাজ করে 15 দিনের স্যালারি দেয়? না রে, এরকম কথা হয়নি। হয়তো দেখা গেল এখানে তো আমি ডেট 1 তারিখ লিখেছি। 1 তারিখ কি করেছি আমি ওদের অ্যাপয়েন্ট করেছি। দেখা গেল ওরা হয়তো কাজে জয়েন করেছে 15 তারিখ থেকে। বুঝলি তো? কেন 15 দিনের স্যালারি দেবো? সিম্পল ব্যাপার। ওরা 15 তারিখ 1 তারিখে জয়েন করেছে কাজে, মানে 1 তারিখে ওদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। বলছে ঠিক আছে, তোমাদের কোম্পানি সে 15 তারিখ থেকে কাজে আসবে। ঠিক আছে তো? তার মানে কত দিনের স্যালারি দেওয়া উচিত? অক্টোবর মাসে। হাফ মাসে যদি কাজ করে তাহলে হাফ মাসের স্যালারি দেবো। তা আমি মনে করে নিচ্ছি যে না, ওদেরকে দিয়ে 15 দিনেরই কাজ করানো হয়েছে। বুঝতে পারলি তো? তাই দেখ, স্নেহার কাজে স্নেহার মাইনা কত? মাসে 5,000 টাকা। তাহলে 15 দিনে কত দেওয়া উচিত? ওই 2,500 টাকা। দেখ, স্নেহা 2,500 টাকা লেখা আছে। রাজশ্রীকে দেওয়া উচিত কত? 1,500 টাকা। রূপাকে দেওয়া উচিত কত? 1,500 টাকা। আর শ্রেয়াকে দেওয়া উচিত 1,200 টাকা। তাই লেখা আছে তো? তার মানে ওদেরকে দিয়ে কি, আমার কথাটা বুঝতে পারছিস তো? এখন তুই বলতে পারিস যে স্যার, ওদেরকে দিয়ে 1 মাস কাজ করিয়ে আপনি কেন ওদেরকে হাফ টাকা দিচ্ছেন? আরে কোথাও বলেছে ওদেরকে দিয়ে 1 মাস কাজ করেছি? ওদেরকে অ্যাপয়েন্ট করেছি 1 তারিখ। যেদিন অ্যাপয়েন্ট করাই সেই দিনই কি ওরা কাজে জয়েন করে? পরেও তো জয়েন করতে পারে। কিছু 15 দিন লিখে দিয়েছে, মানে ওদেরকে দিয়ে হয়তো 15 দিনেরই কাজ করিয়েছে। ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। তাহলে তো এমনি ভাবার চেষ্টা কর এন্ট্রিটা কি হতে পারে? তো বলি স্যার, ব্যবসা থেকে 6,700 টাকা বেরিয়ে গেল। তাহলে তো ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, ক্যাশ ক্রেডিট। ডেবিট কি হওয়া উচিত? তুই বলি কেন স্যালারি দিচ্ছেন, স্যালারি ডেবিট। স্যালারি ডেবিট। এবার তুই বলি স্যার স্যালারি, আমাকে বলবি স্যার স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 6,700। আমি মানলাম, ঠিক আছে, ভুল বলিসনি, ঠিক বলেছিস। অ্যাকাউন্টস তো 11 থেকে এটাই শিখেছিস। কিন্তু এবার 6,700 টাকার মধ্যে কাকে কত টাকা দিয়েছিস? ওই এরকম করতে হবে কি স্নেহা স্যার। ঠিক আছে, স্নেহাকে এত টাকা, রাজশ্রীকে এত টাকা, রূপাকে এত টাকা, শ্রেয়াকে এত টাকা। এইভাবে কি করে হবে? এইভাবে কি করে খুঁজে বার করবো? অ্যাকচুয়ালি এইটার জন্যই তোকে চলে আসতে হবে কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টারে। ঠিক আছে তো? মানে আমি বুঝতে পারছি না একটা, তুই ভাব 3,400 টিসিএস কোম্পানি মতন বড় বড় কোম্পানিতে ভাব, তো লাখ লাখ কোম্পানি চাকরি করে, লাখ লাখ অ্যাকাউন্টেন্ট কাজ করে, বা লাখ লাখ স্টাফ কাজ, লাখ লাখ এমপ্লয়ি কাজ করে। তাহলে আমি কি লাখ লাখটা অ্যাকাউন্ট খুলবো নাকি? কি রে, লাখ লাখটা অ্যাকাউন্ট খুলবো? কোনোদিন লাখ লাখটা অ্যাকাউন্ট খুলবো না। স্যালারি অ্যাকাউন্টে ডাইরেক্ট হয়ে যাবে, কিছু করতে হবে না। একটা অ্যাকাউন্ট। এই জন্য লাগে যখন অনেক স্টাফ কাজ করে না, তখন কিন্তু কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টারে নিয়ে আসতে হয়। কি বললাম বুঝতে পারছিস তো? স্যার কি করে করতে হয় এটা? ব্যাক কর। কি করতে হবে? মনে পড়ে যখন আমরা ওই ইয়ে করছিলাম, মানে স্টক না, আমরা যখন কোম্পানি ক্রিয়েশন করলাম, কোম্পানি অপশন গুলো অন করলাম, ওখানে কস্ট সেন্টার অন করেছিলাম, মনে আছে তো? মনে হচ্ছে? কস্ট সেন্টার অন করেছিলাম। যদি অন না করতাম এখন কিন্তু অপশন গুলো দিত না। কিন্তু আমার এখানে কস্ট ক্যাটাগরি। আচ্ছা, আর একটা এন্ট্রি পড়ে নি, তাহলে দুটো এন্ট্রি একবারে করতে সুবিধা হবে। 12 নম্বর পয়েন্টটা, ফাইল ইস্যু চেক 5,000 টাকা। ফাইল 5,000 টাকা চেক দিচ্ছে। আচ্ছা, আমি কত অব্দি বললাম? এত অব্দি বললাম, 1200, তাই তো? এখানে বলেছে কি, স্যালারি অফ এমপ্লয়ি, এটা এমপ্লয়ি হবে।
উইল বি মেনটেন, মানে এমপ্লয়ীদের যে স্যালারিটা মেনটেন করা হবে, ঠিক আছে, ইউজিং কস্ট সেন্টার এন্ড কস্ট ক্যাটাগরি বলে দিয়েছে কিসে মেনটেন করতে, এটা বলে দিয়েছে। এখন যদি এটা না বলেই তো না, অনেকে লিখতে পারতো কি বলতো, কি লিখতে জানিস, বলতো কি স্যালারি, স্যালারি অফ স্নেহা, স্যালারি অফ রাজশ্রী, বুঝতে পারছিস কি বলছি, স্যালারি অফ রূপা, স্যালারি অফ শ্রেয়া টু ক্যাশ অ্যাকাউন্ট একবারে করে এরকম করতে পারতো। এই জন্য মেন যে কোশ্চেন সেট করেছে পরিষ্কারভাবে মেনটেন করে দিয়েছে। ও মেনশন কি করেছে, ও কি মেনশন করেছে, বলছে যে না, স্যালারি অফ এমপ্লয়ি উইল বি মেনটেন, এই যে এমপ্লয়ীদের স্যালারিটা তুমি মেনটেন করো কস্ট সেন্টার আর কস্ট ক্যাটাগরি এই অপশনটাকে করে, কি বললাম বুঝতে পারলি তো, কস্ট ক্যাটাগরি আর কস্ট সেন্টারটাকে করে করতে হবে। সঙ্গে সঙ্গে পরের এন্ট্রি কি বলেছে, পায়েল ইস্যু চেক 5,000 টাকা, পায়েল 5,000 টাকা চেক ইস্যু করছে। এই চেকের মধ্যে 3,000 টাকা হচ্ছে অফিস রেন্ট আর 2,000 টাকা হচ্ছে গোডাউন রেন্ট। কোন মাসে, অক্টোবর মাসে, মনে পড়ছে তো, মনে পড়ছে অক্টোবর মাসে আমি অ্যাডভান্স করেছিলাম, তারপরে 3,000 টাকা কিসের, ঠিক আছে, 3,000 টাকা তোর অফিস রেন্ট আর 2,000 টাকা গোডাউন রেন্ট অক্টোবর মাসে, ঠিক আছে। আর কি, রেন্ট অফ অফিস অ্যান্ড গোডাউন উইল বি মেনটেন ইউজিং কস্ট সেন্টার অ্যান্ড কস্ট ক্যাটাগরি, বুঝতে পারলি। তার মানে দুটোই, তার মানে দুটোই মানে আমার এখানে ক্যাটাগরি কি কি আছে, ক্যাটাগরি হচ্ছে আমি বলছি এখানে ক্যাটাগরি কি কি আছে, একটা হচ্ছে তোর স্যালারি আর একটা রেট, এটা হচ্ছে ক্যাটাগরি। এবার স্যালারির মধ্যে যারা যারা এমপ্লয় তারা পড়বে স্যালারি আন্ডার, এটা হচ্ছে সেন্টার। মানে ক্যাটাগরি আর সেন্টার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি, ক্যাটাগরি কোনটা, মানে মেন যে হেড, মেন যে হেড স্যালারি রেন্ট ওয়েজেস এইগুলোকে বলে ক্যাটাগরি। ওর আন্ডারে ওয়েজেস, আমার কোম্পানিতে 10টা ওয়ার্কার কাজ করে, এই 10 জন ওয়ার্কার চলে গেল সেন্টারে। আমার কোম্পানিতে 10টা স্টাফ চাকরি করে, ওই 10টা স্টাফ চলে গেল সেন্টারে। আমি ঘর ভাড়া নিয়েছি, কেমন, আমি অফিস ঘর ভাড়া নিয়েছি, ফ্যাক্টরি ভাড়া নিয়েছি, গোডাউন ভাড়া নিয়েছি, শোরুম ভাড়া নিয়েছি, বুঝতে পারলি তো? এইগুলো চলে গেল সেন্টারে। তাহলে বুঝতে পারলি সেন্টার কোনটা, সেন্টার আর ক্যাটাগরির মধ্যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে তো। চলে আয় এখানে, তাহলে কি করব, তাহলে আমাকে কস্ট ক্যাটাগরি আর কস্ট সেন্টার ক্রিয়েট করতে হবে। কি করে করবো স্যার, ক্রিয়েট জব আগে ক্রিয়েট করে নিতে হবে, এমন না যে আমি ভাউচারের মধ্যে ঢুকে ক্রিয়েট করবো, আগে ক্রিয়েট করতে হবে। তাই দেখ প্রথমে মাস্টার্স আছে না, মাস্টারে ক্রিয়েটে চলে যা, ক্রিয়েট, দেখ এখানে কি আছে, স্যার এখানে তো কস্ট সেন্টার আছে, কস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছিস, মাস্টারে না স্যার ক্যাটাগরি নেই, ক্যাটাগরি স্যার তাহলে কি করে নিয়ে আসবে, কিচ্ছু না, শো মোড়ে চলে যা, শো মোড়ে, শো মোড়ে চলে গেলাম। এবার দেখ এখানে ক্যাটাগরি আছে, এই দেখ, এই তো স্যার কস্ট ক্যাটাগরি আছে, এন্টার মার। আমি এইমাত্র তোকে বোঝালাম কি কি বললাম, ক্যাটাগরি থেকে কি এই অঙ্কে কি ক্যাটাগরি হচ্ছে, এখানে দুটো কি কি, স্যালারি আর রেট। তাহলে ক্রিয়েট নাও চলে যা, ক্রিয়েট নাও, দেখ কি লেখা আছে, বলছে প্রাইমারি কস্ট ক্যাটাগরি এক্সিস্ট ডিফল্ট ফর দ্য কোম্পানি, মানে কোনো কোম্পানির ডিফল্ট প্রাইমারি কস্ট ক্যাটাগরি থাকে, ঠিক আছে তো, ঠিক আছে, প্রাইমারি কস্ট ক্যাটাগরি এক্সিস্ট করছে। বলছে টু ইউ টু অল্টার প্রাইমারি কস্ট ক্যাটাগরি অর ক্রিয়েট নিউ কস্ট ক্যাটাগরি, বলছে তুমি কি প্রাইমারি কস্ট ক্যাটাগরি যেটা প্রাইমারি করা আছে সেটা কি চেঞ্জ করতে চাও, নাকি নতুন করতে চাও, নতুন করতে চাই, নতুন করতে চাই, নতুন করতে চাই, আরে তোকে নতুন করতেই হবে। ওই যদি অল্টার করিস তো প্রাইমারির জায়গায় ওখানে তুই স্যালারি পাঠাতে পারিস, তাহলে রেন্ট তো নতুন তো করতেই হবে, তাই তো, ক্রিয়েট নাও, এন্টার মারলাম, যেই এন্টার মারলাম সঙ্গে সঙ্গে এখানে কি লিখবো বল, এটা কি লিখেছে, এটা কি লেখা আছে বল, কি লেখা আছে, কস্ট ক্যাটাগরি, তাহলে কস্ট ক্যাটাগরি কি নাম লিখবো, স্যালারি, বুঝতে পারছিস তো কি লিখলাম, স্যালারি। এইগুলো কিছু চেঞ্জ করবো না, যেমন আছে তেমন রেখে দেবো। আর একটা কি করবো বল, রেট, হয়ে গেল ক্যাটাগরি কমপ্লিট। এবার সেন্টার চলে গেল, সেন্টার করবো, ব্যাক করবো, দেখ নিচেই সেন্টার আছে, ঠিক আছে তো, ভালো করে একটা জিনিস লক্ষ্য কর, এখানে কি লেখা আছে, রেট, ব্যাকে যা, উপরে যা, উপরে গেলাম তো, স্পেস মার, কি আসবে তার এখানে, স্যালারি, স্যালারি। এবার স্যালারি তো একটা ক্যাটাগরি, ওই ক্যাটাগরি আন্ডারে স্যালারি ক্যাটাগরিতে সেন্টার কি কি ছিল, রাজশ্রী, রূপা, বুঝতে পারছিস তো, শ্রেয়া, আর কি ছিল, স্নেহা। তাহলে প্রথমে একটা করে লিখবো স্নেহা, ঠিক আছে, আন্ডার প্রাইমারি, এরপর সব একটা করে লিখবো, ঠিক আছে। আর কি ছিল স্নেহার পর, রাজশ্রী, আর কি ছিল বল, রূপা, আর কি ছিল, লিখি সব, সব করা হয়েছে, স্যালারি হয়ে গেছে।
স্যালারিটা হয়ে গেল, স্যালারি ক্যাটাগরি আন্ডারে সেন্টারগুলো হয়ে গেছে। এবার কি করবো? রেন্ট ক্যাটাগরি আন্ডার, তাহলে এখানে কি লিখবো? রেন্ট, কিচ্ছু না, স্পেস বার মার, দেখ রেন্ট দেখাবে। বোঝা গেল? এখানে কি ছিল? একটা অফিস রেন্ট, তাহলে ক্যাটাগরি আর সেন্টার বুঝলে এতে তো অনেক, এটা তো দেবে, এটা কমন, এটা তো সোজা তো। ক্যাটাগরি আর এটা করার কোনো টাফ না, কিন্তু একদম ইজি কিন্তু এটা, দেখ তুই জিএসটির সঙ্গে ক্যাটাগরি মেলাস না, জিএসটি তো অনেক লার্জ, আর ক্যাটাগরি সেন্টার তো তোর 5-10 মিনিটেই হয়ে যাবে। অফিস রেন্ট হয়ে গেল, আর একটা কি করবো বল? গোডাউন রেন্ট। হয়ে গেল। গুলোকে সেন্টার করতে হবে আর বাকি হ্যাঁ। এবার দেখ, এবার তো ভাউচার এন্ট্রি করে, এবার ভাউচার কর। এবার ভাউচারে চলে যায়, ভাউচারে পেমেন্ট ভাউচার, ঠিক আছে? পেমেন্ট ভাউচার, প্রথমে কি স্যালারিটা পে করবো, স্যালারি। তো স্যালারি পে করলে কি হবে এখানে? স্যালারি পে করলে জার্নাল কি হয় বল? নর্মাল জার্নাল বল, স্যালারি পে করলে জার্নাল কি হয়? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাই তো এখানে লিখবো স্যালারি। সে স্যালারি তো খোলাই নেই, কি করে লিখছেন? তাহলে খুলতে হবে, অল সি, লেখ স্যালারি, স্যালারি অ্যাকাউন্ট, এন্টার মারবো। কার আন্ডারে হবে? ইনডাইরেক্ট এক্সপেন্স, ঠিক। টাইপ অফ লেদার নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। কস্ট সেন্টার কি করা উচিত বল? এখানে নো করবো না ইয়েস করবো? নো করলে তো আর কি করলি, নো করলে হবে? এখানে ইয়েস করতে হবে, কস্ট সেন্টার, ঠিক আছে তো। এটা কি হবে? নট অ্যাপ্লিকেবল, আগেই বলেছি। জিএসটি অ্যাপ্লিকেবল, এখানে কি হবে? এটাও নট অ্যাপ্লিকেবল, স্পেস মারলাম, স্পেস মেরে চলে আসলাম, নট অ্যাপ্লিকেবল, ব্যাস। কন্ট্রোল এ টিপে সেভ করে দেয়। কত টাকা স্যালারি দেখ, 6,700 বলেছিল তো, মনে পড়ছে তো? 6,700, এন্টার মারলাম। যেই এন্টার মারলাম এই অপশন চলে আসলো, বুঝলি তো? এবার দেখ, যেই এন্টার মারলাম চলে আসলো, কি আসবে এখানে? কস্ট ক্যাটাগরিতে কি লিখবো? এখানে কি লিখবো? স্যালারি লিখবো না রেন্ট লিখবো বল? তুই কি পেমেন্ট করছিস, স্যালারি না রেন্ট? স্যালারি। এন্টার মার, মানে কি মারলাম? স্পেস বার মারলাম, স্পেস বার মারলাম। স্যার তুই রেন্ট টিপি, তাহলে তো গল্প। তুই স্যালারি পে করছিস, তাহলে কি রেন্ট লিখবি? স্যালারি লিখবি। এবার বল কাকে কাকে দিয়েছি বল? নামগুলো লেখা ছিল। স্নেহা, কিচ্ছু না, স্পেস বার মারবো। এই দেখ লিখলাম, দেখ যেই স্পেস বার মারলে দেখি যে স্যালারি লিখলাম না, ভালো করে দেখবি, দেখ যেই স্যালারি লিখলাম তারপর স্যালারির মধ্যে কারা কারা, স্যালারি ক্যাটাগরি আন্ডার সেন্টার কারা কারা, এটাই তো ছিল। তো এখানে কি ভুল করেও দেখাবে? অফিস রেন্ট আর গোডাউন রেন্ট দেখাবে না, এটা বুঝতে হবে তোকে। প্রথমে কি হচ্ছে বল? স্নেহা কত টাকা ছিল বল? স্যার 6,700 কেন দেখাচ্ছে? তুই নিজে ভাব কেন? তুই তো টোটাল 6,700 দিচ্ছিস, তাই এটা শো করছে, ঠিক আছে। এবার তুই ব্রেক করে দে এটা, কত? 2,500 টাকা। তারপর কাকে দিচ্ছিস বল? রাজর্ষি 1,500। তারপর কাকে দিচ্ছিস? রূপা কত? তারপর দেখ লাস্টে অটোমেটিক 1200 নিচ্ছে, এই জিনিসটা বুঝতে পারছিস তো? হয়ে গেল। 2K টা কি হবে? কিসে দিচ্ছি, ক্যাশ না চেক? ক্যাশ, হয়ে গেল। তো বুঝলি কি করে কস্ট সেন্টার বা কস্ট ক্যাটাগরি করতে হয়? আগে তোকে অপশন ওপেন করে নি, তারপরে এখানে আসতে হবে। এবার রেন্ট, রেন্ট অ্যাকাউন্ট খোলা নেই, খুলতে হবে। তাহলে অল সি পেস কর, লিখবি রেন্ট অ্যাকাউন্ট, ইনডাইরেক্ট এক্সপেন্সেস নট অ্যাপ্লিকেবল, এটা হবে, এটাও নট অ্যাপ্লিকেবল হবে, তারপরেরটাও নট অ্যাপ্লিকেবল হবে, জিএসটি অ্যাপ্লিকেবলটা নট অ্যাপ্লিকেবল হবে, স্পেস বার মার, নট অ্যাপ্লিকেবল। কন্ট্রোল এ টিপে সেভ কর, হয়ে গেল। কত টাকা রেন্ট হয়েছিল? 5,000 টাকা, তাই তো? মনে পড়ছে তো? রেন্ট কত টাকা ছিল? 5,000 টাকা, ঠিক আছে। দেখেছিস তো? জানিস এই অপশনটা কেন দেখাচ্ছে? অন্য কোনো কিছু দেখাবে না, কেন দেখাবে না জানিস তো? কারণ তুই স্যালারি আর রেন্টের মধ্যে, তুই কিন্তু স্যালারি আর রেন্টের মধ্যে কিন্তু ক্যাটাগরি, তুই যখন স্যালারি আর রেন্ট করছিলি না, স্যালারি লেজার ক্রিয়েট করার সময়, তুই যখন স্যালারি বা রেন্ট লেজার ক্রিয়েট করছিলি, ওখানে কিন্তু তুই কস্ট সেন্টারটা অন করেছিলি, বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? কিন্তু তো স্যালারি বা রেন্ট করার সময় যদি কস্ট সেন্টারটা অন না করতে, তাহলে এই অপশন আসবেই না। তুই দেখ যখন ক্যাপিটাল খুঁজছিলি, ওখানে কস্ট সেন্টার অন করেছি না স্যার, তাই ক্যাপিটালের সময় এই অপশনটা আসবে। স্টেশনের সময় করেছিলি না স্যার, করিনি, আসেনি। তাহলে কখন এই অপশনটা আসবে, এই বক্সটা কখন বেরোবে? তুই পার্টিকুলার যেই অ্যাকাউন্টটা খুলবি, সেই অ্যাকাউন্টে যদি কস্ট সেন্টার অন করিস। আমার কথাটা বোঝাতে পারলাম না? বুঝতে পারলি? এই ব্যাক করে দেখাচ্ছি, দেখ এই দেখ রেন্ট তো, এই দেখ রেন্ট। কি করব? আমি রেন্ট অ্যাকাউন্টে কস্ট সেন্টারটা অন করেছিলাম কিনা দেখতে চাইছি। কি করব?
আমি ব্যাককে যেতে চাইছি না, এখান দিয়ে দেখা যায় কন্ট্রোল এন্টার, দেখিস দেখ কস্ট সেন্টার কি করা ছিল, ইয়েস করা ছিল, এই জন্য দেখাচ্ছে, বুঝতে পারলি তো ব্যাপারটা। যদি এখানে যদি ইনকেস তুই নো করিস, দেখ এখানে নো করলে কি হবে, দেখ তোকে দেখাচ্ছে, এটা নো করলাম, ঠিক আছে, সেভ করে বেরিয়ে গেলাম, হলো তো? দেখ দেখাচ্ছে সিস্টেম, বুঝতে পারছি কেন দেখাচ্ছে আর কেন দেখাচ্ছে না, তো তোকে বুঝতে হবে এগুলো। এই যে তোরা বাড়িতে অনেক সময় করবি, স্যার আপনি করালেন কি সুন্দর হয়ে গেল, বাড়িতে গেলেও হলো না, এই একটা চেঞ্জের জন্যই কিন্তু হবে না, কিচ্ছু না, তাহলে আবার চেঞ্জ করে দে, এটা কন্ট্রোল এন্টার টিপে এটা মডিফাই কর, কস্ট সেন্টারে কি করবো, ইয়েস, সেভ করে বেরিয়ে যা, কন্ট্রোল এ, 5,000 টাকা, যাকে এন্টার মার, আবার দেখ ওই বক্সটা বেরোবে, বুঝিস তো, বক্স বেরোলো, তাহলে কি লিখবো এখানে, রেট, এন্টার মারলাম, দুটো ছিল, একটা অফিস রেট আর একটা গোডাউন রেট, তো প্রথমে কি ছিল বল, কত টাকা, 3,000 টাকা, এখানে 5 দেখাচ্ছে, এখানে 5 দিয়েছি টোটাল, তাই 5 দেখাচ্ছে, তাহলে 3,000 টাকা এখানে লিখবো, যেই 3,000 টাকা লিখলাম তুমি 2,000 টাকা দেখাবে ব্যালেন্সটা, দেখ এখানে কি লিখবো, গোডাউন রেট, দেখি 2,000 টাকা লিখে দিয়েছি, সেভ করে বেরিয়ে চলে যাবো, নিচে দিয়েছি টাকাটা ক্যাশে, দেখেন দেখেন দেখেন, ক্রেডিট চেক 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 বলেছে তো। দাঁড়া, দেখি। হ্যাঁ হ্যাঁ চেক দিয়েছি, চেক দিয়েছি, HDFC তাহলে এইচডিএফসি ব্যাংক, সেভ করে বেরিয়ে যাও, কন্ট্রোল সেভ করেও বেরিয়ে দেবে, এন্টার মাধ্যমে বেরিয়ে যেতে পারিস, অসুবিধা নেই। কিছু দেন এই এন্ট্রিটা কিন্তু খুব ভাইটাল ছিল, কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার, আজকে কিন্তু নতুন যে জিনিসটা শিখলি, কস্ট ক্যাটাগরির কস্ট সেন্টার, ঠিক আছে তো, 11-12 হলো, আর মনে কটা ছিল, 13টা, এইটাই হচ্ছে মানে এটা বড় এন্ট্রি, এটা একটু শিখতে হবে, এটাই হচ্ছে জিএসটির আইটেম আছে, ঠিক আছে তো। 13 নম্বর ট্রানজাকশন কি বলছে, 1 নভেম্বর 2024 কি বলেছে, পাইল পারচেস ফলোইং আইটেমস, তাহলে আমি কি বললাম, পায়েল যে ব্যবসাটা করছে, কিসের ব্যবসা করছে, ইলেকট্রনিক গ্যাজেট, তাই তো, ওই ইলেকট্রনিক গ্যাজেট ও ধর নতুন একটা দোকান খুলেছে পাড়ায়, ছোট্ট একটা দোকান খুলেছে পাড়ার মধ্যে, বুঝিস তো, ছোট্ট একটা দোকান খুলেছে, এখানে ইলেকট্রনিক গ্যাজেট ওখানে বিক্রি হয়, এসি বিক্রি হয়, সিলিং ফ্যান, দেখি কি কি কিনেছে ও, দেখছি কি কি কিনছে, আইটেম গুলো দেখ ভালো করে দেখ, এগুলো তো ইলেকট্রনিক গ্যাজেট, এসি, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ব্যাটারি, এইগুলো কিনছে, এইগুলোর বিজনেস করবো ঠিক করে, ঠিক আছে, তো এই জিনিসগুলো কিনছে, স্যার কিনছে কোথা থেকে, দেখ কিনছে পায়েল পারচেস ফলোইং আইটেম ফ্রম সেলস এম্পোরিয়াম, সেলস এম্পোরিয়াম কোথায় আছে, নাগের বাজার, নাগের বাজার দোকান দিয়েও কিনছে, এগুলো কিনছে, ঠিক আছে তো, তো নাগের বাজার দিয়ে কিনছে, সেলস এম্পোরিয়াম থেকে কিনছে, এবার জিএসটি নাম্বার দিয়ে দিই, দেখ কার জিএসটি, স্যার এই জিএসটি নাম্বারটা কার, এই জিএসটি নাম্বারটা কার, হ্যাঁ এটা সেলস এম্পোরিয়ামের, এটা সেলস এম্পোরিয়ামের জিএসটি নাম্বার, কার, সেলস এম্পোরিয়ামের জিএসটি নাম্বার, ঠিক আছে। এবার কিসে কিনছে ও, ধারে কিনছে, কেইটে কিনছে, কেইটে, ঠিক আছে তো, কি কিনছে দেখ, দেখ এসি কিনছে 10টা, 10টা কিনছে 24,000 টাকা করে, 24,000 টাকা করে নিচে দাম, 2,40,000, 28% জিএসটি, ঠিক আছে তো, করে কত হয়, 3,07,200, বুঝতে পারছিস তো। স্যার এই এইচএসএন কোডটা কি, আমি বলছি এইচএসএন কোড জিনিসটা কি, আমি তোকে বলে দিচ্ছি, তোরা যখনই কোনো বাড়িতে যদি কোনো প্রোডাক্ট কিনিস না, ধর এসি ফ্রিজ, দেখবি ওর মানে ফ্রিজ বা এসির পেছনে না লেখা থাকবে এইচএসএন কোড লেখা থাকে, তুই ভালো করে খেয়াল করিস, বাড়িতে দেখবি কোনো ইলেকট্রনিক গ্যাজেট, এইচএসএন কোড মানে কি, এটা দেখে একটা নাম্বার আছে, ওটা দেখে প্রোডাক্টটা আইডেন্টিফাই করা যায়, আইডেন্টিফাই মানে প্রোডাক্টটা তুই চিনতে পারবি কি করে, মানে এমনি কোনো কাজের জিনিস নয় কিন্তু, এটা কাজের জিনিস নয়, তুই ধর কোনো একটা ধর দোকান থেকে চাঁদনি থেকে একটা ল্যাপটপ কিনলি, দেখবি ওখানে এইচএসএন কোড নাম্বার লেখা থাকে, ঠিক আছে তো, এগুলো স্যার এটা কেন দিচ্ছে, তুই এমনি শেখার জন্য দরকার নেই, কিন্তু যখন অরিজিনালি কোনো কোম্পানি অ্যাকাউন্টসের কাজ করবি তখন যেটা দিতে হবে, বিল না দেখে, তোর বিল দেখেই তো বুঝতে পারবো যে এটা এইচএসএন কোড, কি বললাম বুঝতে পারলি তো, এইচএসএন কোড তোরা দেখবি প্রোডাক্টের পেছনে দেখবি একটা কিউআর কোড এরকম টাইপের জিনিস থাকে একটা, ঠিক আছে তো, তো এখন আমার কাছে এই পিকচারটা থাকলে আমি দেখাতাম, এইচএসএন কোড ওর উপরে লেখা থাকে পেছনে, প্রোডাক্টের পেছনে লেখা থাকে এইচএসএন কোড, ফোনের পেছনেও থাকে অনেক সময়, ঠিক আছে তো, এইচএসএন কোড, এবার ফোনের স্যার ফোনের পেছনে আমার তো ফোন আছে, ফোনের পেছনে দেখতে পাচ্ছি না, ফোনটা আমার কি ফোনের বক্স ছিল না, বক্সের পেছনে থাকে ওখানে, ঠিক আছে, এইচএসএন কোড, তো এইচএসএন কোড সে তুই লেখ বা না লেখ তুই যায় আসে না, ঠিক আছে তো, কিন্তু ব্যাপারটা তোকে বুঝতে হবে যে কি জিনিসটা কি এইচএসএন কোড। আচ্ছা এই যে সমস্ত পায়েল যে গুডস গুলো কিনছে, ওর যে দোকান ওদের অফিস ঘরে তো রাখবে না, গোডাউন, অফিস ঘরে তো রাখবে না স্যার, রাখবে না, ও কোথায় রাখবে মালগুলো কিনে, এত মাল গোডাউনে রাখবে, ওর গোডাউনটা কোথায়, ওর গোডাউনটা আছে কাজীপাড়ায়, ঠিক আছে তো, কাজীপাড়া সমস্ত স্টক আইটেম আর প্লেস ইন কাজীপাড়া গোডাউন, ঠিক আছে তো, এবার দেখ কি করবো, এবার এবার এন্ট্রি গুলো করবো, এবার দেখ তাহলে এতদিন বা তোরা তো করেছিস, এখানে না দুটো পার্টে ভাগ করতে হবে, এই যে এখানে এইটা দুটো পার্টে ভাগ হবে, দুটো পার্টে, একটা পার্টে হবে অ্যাকাউন্টস,
একটা পার্টে হবে কি ইনভেন্টরি। কি বললাম, একটা পার্টে হবে অ্যাকাউন্টস, একটা পার্টে হবে ইনভেন্টরি। অ্যাকাউন্টস এর মধ্যে কি হয়, ও কি করছে, গুডস কিনছে, তাহলে কেনার জন্য কি কি অ্যাকাউন্টস হবে, মানে পারচেস অ্যাকাউন্ট খুলতে হবে। কি অ্যাকাউন্ট খুলতে হবে, পারচেস অ্যাকাউন্ট। কার থেকে কিনছে, সেলস এম্পোরিয়াম। তাহলে একটা পারচেস অ্যাকাউন্ট খুলবে, একটা সেলস এম্পোরিয়াম অ্যাকাউন্ট খুলবে। আর কিনতে, আমি কি বলেছিলাম, জিএসটি কার উপর হয়, যেই জিনিসটা কিনে বেচবে তার উপরে জিএসটি হয়, এবং তার অ্যাকাউন্টস অবশ্যই দেখাতে হবে। তাহলে ও এই জিনিসগুলো কিনছে, এত এত জিনিস কি নিশ্চয়ই ঘরে ইউজ করার জন্য কিনছে না, ও বেচার জন্য কিনছে, ঠিক আছে তো। তাহলে এইগুলোর উপর যে জিএসটিও দিচ্ছে তার এন্ট্রিও শো করবে। তার মানে কি করবে, জিএসটি অ্যাকাউন্টটা খুলতে হবে। এবার জিএসটি অ্যাকাউন্ট যখন খুলবে, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, তোরা তো নিশ্চয়ই জানিস বা জানিস না, আমি তোকে বলে দিচ্ছি এটা জিএসটি ব্যাপারটা। এই যে কালকেই করাচ্ছিলাম জিএসটি, সব জিএসটি সব, তোরা যে পরের সেমে করবি জিএসটি করাচ্ছে, জিএসটির দেখ শোন, জিএসটির ব্যাপারটা যদি বুঝিস, একটা হয় ইন্ট্রা, একটা হয় ইন্ট্রাস্টেট, ঠিক আছে তো। ইন্টারস্টেট মানে কি স্যার, ইন্টারস্টেট, ইন্টারস্টেট মানে হচ্ছে সেম স্টেট, বুঝতে পারলি। ইন্টারস্টেট মানে কি বললাম, সেম স্টেটে, সেম স্টেটে যদি সাপ্লাই হয়, কি বললাম, সেম স্টেটে যদি সাপ্লাই হয়। এই সাপ্লাই বলতে দুটো, গুডসও হতে পারে, গুডস সাপ্লাই হতে পারে, আবার সার্ভিসও সাপ্লাই হতে পারে। তাহলে বুঝতে পারলি তো, কি বুঝতে পারলি, ইন্টারস্টেট কাকে বলে, একই রাজ্যের মধ্যে যদি সাপ্লাই হয়, একই রাজ্যের মধ্যে, বুঝতে পারছিস কি বললাম। এই যে আমি যে তোকে পড়াচ্ছি, তাহলে কি, এই যে সাপ্লাইটা দিচ্ছি তোকে, সাপ্লাই যে দিচ্ছি মানে কি, সাপ্লাই সার্ভিস সাপ্লাই দিচ্ছি, এটা কোন রাজ্যে হচ্ছে, একটা রাজ্যের মধ্যেই তো হচ্ছে। একই রাজ্যের মধ্যে যদি সাপ্লাই হয় তখন তাকে বলা হয় ইন্টারস্টেট। বোঝা গেল ইন্টারস্টেট কাকে বলে, নাকি বুঝতে পারছিস, বুঝতে পারছিস না? আজকে ধর আমি ধর আমার মতিঝিল থেকে আমি একটা দোকান থেকে ফোন কিনে নিয়ে আসলাম। তাহলে ফোনটা কে কি, আমি কিনলাম, আমি থাকি কোথায়, ওয়েস্ট বেঙ্গলে, দোকানটা কোথায়, ওয়েস্ট বেঙ্গলে। তাহলে কি সাপ্লাইটা কি একটা স্টেটের মধ্যে হচ্ছে তো। আর জিএসটির ক্ষেত্রে না, সেল পারচেসের কথা বলা হয়, সাপ্লাই বলছে জিএসটি ওয়ার্ডে, জিএসটি একটা ওয়ার্ড হচ্ছে সাপ্লাই, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপ্লাই, ঠিক আছে, সাপ্লাই, সাপ্লাইয়ের কথা বলা হয়, ঠিক আছে তো। পারচেস বা সেলের কথা খুব একটা ইউজ করা হয় না, সাপ্লাইয়ের কথা বলা হয়, ঠিক আছে তো। তো এখানে সাপ্লাইটা গুডস হতে পারে, আবার সার্ভিসও হতে পারে। একই রাজ্যের মধ্যে যদি সাপ্লাই হয় তখন কে বলা হয় ইন্টার স্টেট সাপ্লাই। কি বলা হয়, ইন্ট্রা। এবার ইন্টার স্টেট সাপ্লাইয়ের ক্ষেত্রে কি কি হয়, ইউজ হয়, নাম তো শুনেছি, সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। সিজিএসটি অ্যান্ড এসজিএসটি কি কি ইউজ হয় বল, সিজিএসটি অ্যান্ড এসজিএসটি, ঠিক আছে তো। এবার আমাদের দেশে জিএসটি রেট কি কি চালু আছে আমি তোকে বলছি, 0%, 5%, 12%, 18%, 28%, এর বাইরে জিএসটি চালু নেই। হ্যাঁ, তবে 3% চালু আছে। 3% কার উপর বলেছিলাম আগের সময়, গোল্ডের উপর 3% জিএসটি হয়, ঠিক আছে তো। বাট বেসিক্যালি কমন জিএসটি হচ্ছে এইগুলো, 5, 12, 18, 28। আমি শুনছি, হ্যাঁ বল, 28 খুব মানে, মানে কি বলবো, খুব প্রিসিয়াস গুডস এর উপর, মানে খুব দামি জিনিস, দামি জিনিসের উপর হয় জেনারেলি, ঠিক আছে তো। তো দেখ, এমনি তো তোরা 12 আর 18 তো কমন, 12%, 18% সব জায়গায় দেখতে পাস, ঠিক আছে, 12 আর 18। তাহলে কি বললাম, 5, 12, 18, 28, এই হচ্ছে রেট। এবার ধর সিজিএসটি, এবার ধর তুই ধর একটা দোকানে ফোন কিনতে গেছিস, তোর থেকে বলছে আমি তোমার থেকে 18% জিএসটি নেবো। তুই ধর এখানে মতিঝিল থেকে ফোন কিনতে গেছিস, 18% জিএসটি নেবো। তোর যে বিল হয় না, ইনভয়েস, ইনভয়েসে সিজিএসটিও লেখা থাকে, আবার এসজিএসটিও লেখা থাকে। সিজিএসটি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, আর এসজিএসটি মানে স্টেট গভর্নমেন্ট নেবে। তাহলে এখানে চলে আসবে 9%, এখানে চলে আসবে 9%, বুঝতে পারলি, গল্পটা বুঝতে পারলি তো। এই হচ্ছে, এটাকে বলে ইন্টার স্টেট ট্রানজাকশন। আর একটা কি বলে, ইন্টার স্টেট, ইন্টার স্টেট, ইন্টার স্টেট কাকে বলে, ডিফারেন্ট স্টেট, মানে বুঝতে পারলি তো। ডিফারেন্ট স্টেট হলে তখন ইন্টারস্টেট, মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যে সাপ্লাই, এক রাজ্য থেকে আরেক রাজ্যে, কি বললাম, এক রাজ্য থেকে আরেক রাজ্য হলে তখন তাকে বলা হয় ইন্টারস্টেট। আর এক্ষেত্রে কি জিএসটি বসে, আইজিএসটি, এই তো আইজিএসটি। আইজিএসটির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এইগুলো হয়তো এই অঙ্কে নেই, এইগুলো কত ডিটেলসে ভালো জানতে পারবি তুই, পরের সেমে তো মনে মনে শিখে গেছিস। এইগুলোর উপরই অঙ্ক থাকবে সারাক্ষণ ধরে, ঠিক আছে তো। একই স্টেটের মধ্যে হলে কি হয় বললাম, বোঝা, আর এগুলো তো তোরা আমি জানি না, পড়েছিস কিনা, 11 অ্যাকাউন্টসে ছিল জিএসটি,
ঠিক আছে তো? তো একই স্টেটের মধ্যে হলে তখন তাকে কি বলে? ইন্টার স্টেট। আর এক রাজ্য থেকে আরেক রাজ্য হলে তখন তাকে বলে ইন্টার স্টেট। তাহলে বোঝা গেল সিজিএসটি, এসজিএসটি কখন বসে আর আইজিএসটি কখন বসে। তাহলে এখানে যে বললাম পার্টিকুলার এই এন্ট্রি করার জন্য একটা অ্যাকাউন্টস করতে হবে আর একটা ইনভেন্টরি করতে হবে। তাহলে অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট খুলতে হবে? কি অ্যাকাউন্ট খুলতে হবে বল? একটা সিজিএসটি খুলতে হবে, এসজিএসটি খুলতে হবে। এটা তো একটা অ্যাকাউন্ট খুলতেই হবে। ২ নম্বর এন্ট্রি কি খুলতে হবে বললাম? পারচেজ। আর একটা ৩ নম্বর খুলতে হবে সেলস এম্পোরিয়াম। আর সেলস এম্পোরিয়াম মানে সেলস এম্পোরিয়াম কার মধ্যে আসবে বল? বুঝতে পারছিস? সেলস এম্পোরিয়াম কি? স্যার যার থেকে ধারে গুডস কিনি মানে কেইডস। আর ইনভেন্টরি কি? তুই কি আইটেম কিনিস সেই আইটেমগুলোর নাম খুলতে হবে, একটা করে আইটেমের নাম। ঠিক আছে? এটা বুঝিয়ে দিয়েছি। এই পয়েন্টটাই হচ্ছে মেইন খুব ভাইটাল জিনিস। তাহলে বুঝতে পারলি এই পয়েন্টটা কি বললাম? তাহলে চ একটা করে লেজার গুলো খুলে নি, সবচেয়ে বেটার হবে। আগে অ্যাকাউন্টস এর লেজার গুলো খুলে নি, অ্যাকাউন্টস এর লেজার গুলো। ঠিক আছে তো? অ্যাকাউন্টস এর লেজার গুলো শুনবি কিন্তু, হ্যাঁ? ক্রিয়েটে গিয়ে খুলছি আলাদা করে, ক্রিয়েটে গিয়ে কি করলাম দেখ এখানে, ক্রিয়েটে গিয়ে খুলছি। তাহলে কি লেজার খুলতে বললাম বল? প্রথমে কি লেজার খুলতে বললাম? প্রথমে পারচেস অ্যাকাউন্ট, তাই তো? পারচেস অ্যাকাউন্ট। তাহলে চলে আয় লেজারে, এদিক তাকা, লেজার লেখাপড়া দেখাই, প্রথমে দেখা যেতে এখানে ভালো করে দেখ কোথায় আছে, গেটওয়ে অফ ট্যালিতে আছে ক্রিয়েট। আমি কি ভাউচার করতে পারতাম না? ওখানে গিয়েও করতে পারি, আবার এখান থেকেও করে দিই। এখানে করলে কি একবারে তাড়াতাড়ি হবে, ওখানে গিয়ে করলে তোকে একটু টাইম নিয়ে করতে হবে। লেজার কি লিখবো এখানে? পারচেস অ্যাকাউন্ট, PUR অ্যাকাউন্ট। ঠিক আছে? কার আন্ডারে বসবে? পারচেস অ্যাকাউন্ট কার আন্ডারে পড়ে? পারচেস, PUR, এই যে পারচেস অ্যাকাউন্ট হয়ে গেল। টাইপ অফ লেজার কি লিখবো? টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল। কস্ট সেন্টার কি করবো? নো করবো। ইয়েস করবো কেন? কস্ট সেন্টার করবো নো। ঠিক আছে তো? তারপর বলছে কি ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন, বলছে কি ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন, এখানে নট অ্যাপ্লিকেবল করবো, এখানে নট অ্যাপ্লিকেবল করবো, সব বলবো কিন্তু। ঠিক আছে? তারপর বলছে কি জিএসটি অ্যাপ্লিকেবল, বলছে এই পারচেস করছি এর উপর কি জিএসটি অ্যাপ্লিকেবল করবো? হ্যাঁ, পারচেস করছি, পারচেস করার সময় জিএসটি করবো না? আমি কি শেখালাম তোকে এতক্ষণ ধরে? আমি যেই জিনিসগুলো পার্সোনাল ইউজ করবো তার উপর জিএসটি অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু যেই জিনিসগুলো কিনবো বেচার জন্য তার উপর জিএসটি অ্যাপ্লিকেবল। তাহলে এখানে জিএসটি অ্যাপ্লিকেবল রাখবো। তারপর বলেছে কি এইচএসএন স্ল্যাশ দিয়ে লেখা আছে এসএসসি অ্যান্ড রিলেটেড ডিটেলস। এইচএসএন মানে কি? প্রোডাক্টটা কি করে চিনতে পার, প্রোডাক্টটা কি করে চিনবো। তাহলে বল এখানে কি করবো? এইচএসএন নাম্বার দেবো কি দেবো না? দেবো। এখানে স্যার তাহলে এইচএসএন নাম্বার দিন, আমি বলছি এখানে দেবো না। কেন দেবো না? তো ভালো করে শোন। ধর তুই কি প্রোডাক্ট কিনছিস, কি প্রোডাক্ট কিনছিস বল? এসি কিনছিস, সিলিং ফ্যান, এইগুলো কিনছিস। তুই যদি এখানে যদি এইচএসএন নাম্বার দিস, কার এইচএসএন নাম্বার দিবি? তুই এখানে পারচেস অ্যাকাউন্ট খোলার সময় একটা এইচএসএন নাম্বার দিলি, স্যার আমি এসির এইচএসএন নাম্বার দিই। তুই যতবার পারচেস করবি সব ওই একই নাম্বার শো করবে। এইচএসএন নাম্বার কোথায় দিবি জানিস তো? আইটেমে দিবি। বুঝিস না কি বললাম? এইচএসএন নাম্বার কোথায় দিবি? আইটেমে দিবি। কিন্তু এই পারচেস অ্যাকাউন্ট খোলার সময় যদি এইচএসএন নাম্বার দিস তাহলে যতবার পারচেস করবি ওই নাম্বারটাই শো করবে। আমার কথাটা বুঝতে পারলি না কি বললাম? আজকে ধর তুই ফ্রিজ কিনছিস, ফ্রিজের যে এইচএসএন নাম্বার, এর পরবর্তী সময় যখন এসি কিনবি সেম এইচএসএন নাম্বার হবে? হবে তো, আলাদা হবে তো। তাহলে এইচএসএন নাম্বার কি পারচেস করার সময় দেওয়া উচিত? না, পারচেস করার সময় দেবো না। কখন দেবো? পার্টিকুলার যে আইটেমগুলো সেই আইটেমে এইচএসএন নাম্বার দেবো। বোঝা গেল কি বললাম নাকি বুঝিসনি? আচ্ছা, তাহলে এখানে কি করবো স্যার? তাহলে এখানে এইচএসএন বা এসএসসি ডিটেলসে অ্যাজ পার কোম্পানি গ্রুপ রাখবো, আর কিছু করবো, কোম্পানি গ্রুপ হয়ে গেল। তারপর জিএসটি রেট ডিটেলস, স্যার জিএসটি রেট ডিটেলসে কি করবো? এখানে স্যার জিএসটি রেট আপনি তো এতক্ষণ শেখালেন জিএসটি রেট তো 5 আছে, 12 আছে, 18 আছে, 28 আছে। স্যার তাহলে এখানে দিয়ে দিই 5, 12, 18, 28 এর মধ্যে। দেখ সুবিধা, কনসেপ্টটা বোঝ। আমি এখানে দেবো না। কেন দেবো না? কারণটা বলছি। এখানে তো সাপোজ আমি 18% দিলাম। তুই যতবার পারচেস করবি সব পারচেস 18% হবে। আমি যে আইটেমটা কিনবো, আমি আজকে কিনলাম এসি, এর উপর 18% জিএসটি, মানলাম 18% জিএসটি। এরপরে ফোন কিনলাম, ফোন 12% জিএসটি। ঠিক আছে তো? তো এরকম তো বিভিন্ন আইটেম, এক একটা, দেখ সব আইটেমের উপর কি সেম রেট জিএসটি আছে? সব আইটেমের উপর সেম রেট চলে জিএসটির? এক একটা আইটেমে এক একটা রেট চলে। ঠিক আছে তো? তার মানে আমি যদি পারচেজ 18% দিয়ে দিই, যতবার পারচেজ করো ততবারই 18% শো করবে। তাহলে কি আমার জিএসটি রেট কোথায় দেওয়া উচিত?
আইটেমে। তার মানে এখানে কি জিএসটি দেওয়া উচিত না স্যার? তাহলে এখানে তার কি করবো স্যার? অ্যাজ পার কোম্পানি করবো। বুঝতে পারলি কনসেপ্টটা? বুঝতে পারছিস তো? এইগুলোতে যদি চেঞ্জ করে দিস পুরো ভুল হবে। সিরিয়াসলি বলছি, অটোমেটিক জিএসটি ক্যালকুলেট হবেই না। বুঝতে পারলি তো? আর আমি যে সাপ্লাইটা করছি, এখানে কি সাপ্লাই করছি? এটা কি গুডস না সার্ভিস? এটা গুড। গুডস। এগুলো সব সেভ করে বেরিয়ে চলে যাও। হয়ে গেল, পারচেস অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। আর কি খুলবো বল? স্যার আপনি বললেন সেলস এম্পোরিয়াম। সেলস এম্পোরিয়াম। সেলস এম্পোরিয়াম। সেলস এম্পোরিয়াম কার আন্ডারে? সার্টিফিকেট সান্ডিকেটার, যার থেকে ধারে গুডস কিনি। এডিং বলেছি। ঠিক আছে, মেনটেন বিল বাই বিল অবশ্যই ইয়েস করবো, অবশ্যই ইয়েস করবো। যদিও এখানে এই যে আমি যে এই যে পায়েল যে গুডস কিনেছে সেলস এম্পোরিয়াম থেকে, তার বিল নাম্বারটা দেয়নি। এখানে দেয়নি, বুঝতে পারলি? এখানে বিল নাম্বার দেয়নি। অন্যান্য অঙ্কে তো দিয়ে দেবে, আগের দিনও দিয়ে দিয়েছিল। তো এখানে ইয়েস করে রাখলাম। কস্ট সেন্টার নো রাখবো। এখানে আবার কি কস্ট সেন্টার রাখবো? কস্ট সেন্টার বেসিক্যালি তুমি খরচার ক্ষেত্রেই হয়। হয়ে গেল। আর কি খুলবো বল? আচ্ছা এখানে যে তুই গুডস কিনছিস, কিসে কিনছিস বলতো? তুই কি ইন্টারস্টেট নাকি ইন্টারস্টেট? ভালো করে দেখ, এখানে কি বলছে? পায়েল গুডস কিনছে। পায়েল যে ব্যবসাটা করছে কোথায়? ব্যবসাটা বিজনেসটা কোথায়? ওয়েস্ট বেঙ্গল। ওর গুডস কিনছে কোথা থেকে? এই একই নাগের বাজার থেকে, মানে তো ওয়েস্ট বেঙ্গল থেকে কিনছে। তার মানে এখানে কি হবে? এটা কি ইন্টারস্টেট? ইন্টারস্টেট, বুঝতে পারলি? এই মধ্যে লেখালাম ইন্টা কাকে বলে? একই রাজ্যের মধ্যে হলে তখন তো বলে ইন্ট্রা। আর ইন্ট্রা হলে সিজিএসটি এসজিএসটি বসবে। তাহলে এখানে দুটো লেজার খুলবো, কি কি? সিজিএসটি, বুঝতে পারলি তো? সিজিএসটি অ্যাকাউন্ট খুলবো। সিজিএসটি মানে বুঝতে পারছিস তো? সিজিএসটি মানে কি? সিজিএসটি মানে হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। সিজিএসটি অ্যাকাউন্ট। সিজিএসটি কার আন্ডারে? ডিউটি আর ট্যাক্সের আন্ডারে। কার আন্ডারে? ডিউটি অ্যান্ড ট্যাক্স। এখানে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস আছে। এবার দেখ স্যার, এবার এখানেই কিন্তু বারবার বলছি, দাঁড়া একটা জিনিস, সেখানে অ্যাকাউন্টটা পাশাপাশি হয়ে যায়। এই যে এইখানটায় কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে। এখানে যদি কেউ চেঞ্জ ভুল হয় না, তাহলে কিন্তু অটোমেটিক অটোমেটিক ক্যালকুলেশন, বুঝতে পারছিস তো? অটোমেটিক ক্যালকুলেশন কাকে বলে? আমি যা পারচেস করলাম 1,00,000 টাকা, বললো 18% জিএসটি। তাই পারচেস 1,00,000 টাকা লিখলাম, সিজিএসটি মারবো বা জিএসটি মারবো, দিবি অটোমেটিক 18,000 টাকা দিয়ে দেবে। কিছু ক্যালকুলেট করতে হবে, এটাকে অটোমেটিক ক্যালকুলেশন। দেখবি অটোমেটিক ক্যালকুলেশন কাকে বলে, একটু পরেই দেখতে পারি অটোমেটিক। অটোমেটিক মানে কি? আমি কিন্তু টাকা লিখবো না জিএসটির টাকা, ও জিএসটি অটোমেটিক দেখাবে, আমি কিছু করতে হবে না, অটোমেটিক দেখাবে। তো দেখ এখানে কি হচ্ছে, কখন দেখো অটোমেটিক? এই টাইপ অফ ডিউটি অ্যান্ড ট্যাক্সের কি করতে হবে? এখানে জিএসটি করতে হবে, এখানে জিএসটি মারতে হবে, নাহলে তো দেখাবে না। এখানে জিএসটি মারতে হবে। ঠিক আছে, এই যে সিজিএসটি, সিজিএসটি কোন ট্যাক্স টাইপের মধ্যে পড়ে? দেখ এখানে সিজিএসটি কোন ট্যাক্সের মধ্যে পড়ে? আইজিএসটির মধ্যে পড়বে, সিজিএসটির মধ্যে পড়বে, এসজিএসটি ইউটিজিএসটির মধ্যে পড়বে, না সেসের মধ্যে পড়বে? সিজিএসটির মধ্যে পড়বে। সিজিএসটি সিজিএসটির মধ্যে পড়বে। সিজিএসটি সিজিএসটির মধ্যে, এসজিএসটি এসজিএসটির মধ্যে, আইজিএসটি আইজিএসটির মধ্যে। ঠিক আছে তো? হয়ে গেল। কস্ট সেন্টার নো রাখবো। পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন 28%, আমি বলে দিচ্ছি এখানে, মানে 40% করে হবে। পার্সেন্ট অফ ক্যালকুলেশন, এখানে কোনো পার্সেন্ট অফ ক্যালকুলেশন রাখবো না। কেন? আরে সিজিএসটি কি, আমি তো আর সিজিএসটি 18% যদি রাখি, যতবার সিজিএসটি হবে 18% দেখাবে, এটা কি ঠিক? জিএসটি রেট কোথায় রাখা উচিত? আইটেমে রাখা উচিত, আইটেমে। তুমি ভালো করে বোঝ, সিজিএসটি যদি আমি এখানে 18 রাখি, যতবার সিজিএসটি সব জায়গায় 18 দেখাবে। সিজিএসটি সবসময় 18ই হবে? আমার তো সিজিএসটি মানে কি, সিজিএসটি না বলে 18 কাটা বলে 9। কেননা সিজিএসটি এই মধ্যে তোকে কি বোঝালাম? 5, 12, 18, 28। কখনো 2.5 হবে, কখনো 6 হবে, কখনো 9 হবে, কখনো 14 হবে। আমার কথাটা বুঝতে পারছিস কি বললাম? এবার তো এ দেখ এখানে কি লিখলাম, দাঁড়া খুলে দেখাচ্ছি এই জায়গাটা। মনে পড়ে দেখালাম এই যে 5, 12, 18, 28, দেখিস তো 5, 12, 18, 28। তাহলে 5 এর তো দুটো ভাগ হয়, 5% এর দুটো ভাগ হবে, 5 2 হচ্ছে। 12 তো দুটো ভাগ হবে, 18 তো দুটো ভাগ হবে, আর 28 এর তো দুটো ভাগ হবে। তাহলে বুঝলি 5টাকে কখনো এটা 2.5, 2.5,
আড়াইটা কি সিজিএসটি আর আড়াইটা কি এসজিএসটি, মানে বুঝতে পারছি ব্যাপারটা কি বলছি? তার মানে আমার প্রশ্ন কি, আমার প্রশ্ন হচ্ছে সব সময় কি আমি যদি 2.5% লিখে রাখি তাহলে সবসময় সিজিএসটি আড়াই দেখাবে? এটা কি জেনুইন? এটা কি ঠিক? এটা কি ঠিক না? তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোরা যখন জিএসটি দিস কখনো কখনো কোনো আইটেমের উপর 5% দিস, কোনো আইটেমে 12% দিস, কোনো আইটেমে 18% দিস, কোনো আইটেমে 5% দিস। ঠিক আছে তো? তো কমন জানিস তোরা কমন কোন জিএসটি দিস? 12 আর 18টা কমন থাকে। কমন থাকে 12 আর 18। রেস্টুরেন্টে খেতে গেলি ওর উপর জিএসটি অন্য রেট। কি বললাম বুঝলি? সব আইটেমের মধ্যে সেম জিএসটি হয় না। তাই সব জিনিস সমান যদি জিএসটি হয়, তুই সোনা কিনতে গেলে তার উপর 3% জিএসটি। আর তুই যদি 28% শো করে রাখিস তাহলে বারবার তো 28% দেখ। আমার কথা বুঝতে পারছিস কি বললাম? তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যেটা বলছি। তাই এখানে কিন্তু 0% থাকবে। এখানে কিছু চেঞ্জ করব না। নট অ্যাপ্লিকেবল। দেখেই সব করে ব্যাক করে বেরিয়ে যায়। সেভ করে বেরিয়ে চলে যাবে। সেম ভাবে করবো এসজিএসটি। এসজিএসটি অ্যাকাউন্ট। ডিউটি এন্ড ট্যাক্সেস আদার্স এর মধ্যে কি রাখবো? জিএসটি রাখবো। ঠিক আছে? এখানে কি হবে? এসজিএসটি। কস্ট সেন্টার নো, এগুলো সব যেমন আছে সেভ করে বেরিয়ে চলে, কিচ্ছু চেঞ্জ করতে হবে না। হয়ে গেল। আর কি অ্যাকাউন্ট খুলবো বল? জিএসটি সিজিএসটি আর পারচেস হয়ে গেল। পারচেস হয়ে গেল, এগুলো অ্যাকাউন্টস এর এন্ট্রি গুলো হয়ে গেল। তাহলে অ্যাকাউন্টিং এন্ট্রির জন্য কোথায় গিয়ে খুললাম বল? আমি এই দেখ কোথায় গিয়ে খুললাম, দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। মাস্টার্স এর আন্ডারে ক্রিয়েটের আন্ডারে অ্যাকাউন্টিং মাস্টারে গিয়ে লেজারে গিয়ে খুললাম, তাই না? এবার কি খুলতে হবে? স্যার আপনি যে আইটেম গুলো কিনেছেন তার অ্যাকাউন্ট খুলুন। আইটেম গুলো কোথায় যেতে হবে? ওই ক্রিয়েটেই যেতে হবে। গিয়ে অ্যাকাউন্টিং এ হবে না, এটা কোথায় হবে? ইনভেন্টরিতে। বুঝতে পারলি তো ডিফারেন্সটা? বুঝতে পারছিস তো? তুই এসি কিনলি, ফ্রিজ কিনলি, ওয়াশিং মেশিন কিনলি, এগুলো তো আইটেম কিনলি, একটা স্টক আইটেম। স্টক আইটেম গুলোর জন্য ইনভেন্টরি মাস্টারে যেতে হবে। মানে আমি কি বললাম তোকে বোঝালাম, এই যে পার্টিকুলার এটা করার জন্য দুটো পার্টে করতে হবে। এই যে লাস্ট যে পারচেস এন্ট্রি ছিল দুটো পার্টে করতে হবে। একটা করতে হবে অ্যাকাউন্টসে, একটা গিয়ে ইনভেন্টরি থেকে। অ্যাকাউন্টিং গুলো হলো, এবার ইনভেন্টরি করবো। কি করবো? প্রথমে স্টক আইটেম খুলবো। স্টক আইটেম কি স্টক কিনছিস দেখ, দেখে দেখে বলতে হবে তোকে। বল কি স্টক কিনছিস? তুমি এসি ছিল। প্রথমে এসি। এসি একটা করে বললে হবে না। এসি কার আন্ডারে হবে? প্রাইমারি। মানে এই যে এসিটা কোন ইলেকট্রনিক কোন ক্যাটাগরি আন্ডারে আমাদের এই পার্টিকুলার এই অ্যাসাইনমেন্ট ওরকম ভাবে ক্যাটাগরি নেই। এইভাবে কোনো ক্যাটাগরি নেই। হয়তো পরের একটা ক্লাসে আমরা ক্যাটাগরি নিয়ে করাবো, আগের ক্লাসে করা ছিল। তো আমি কলেজকে অ্যাসাইনমেন্ট দিয়ে আচ্ছা শোন, যেটা বলছিলাম এখানে না, এই যে ধর এসি কিনলাম, আমরা আগের দিন বলেছিলাম, আগের ক্লাসে দেখিস নি। আজকে ধর আমি মোবাইল ফোনের দোকান খুলেছি। ধর আমার এলজির বিভিন্ন রকমের ফোন আছে, আমার আসুসের বিভিন্ন রকমের ফোন আছে, আমার স্যামসাং এর বিভিন্ন রকমের ফোন আছে, আমার কি বলবো আইফোনের বিভিন্ন রকমের ফোন, মানে কি আইফোনের বিভিন্ন মডেল। ধর আইফোন কে 13 আছে, 14 আছে, 15, 16। এবার 14 এর আবার এই আছে তোর কি যেন নরমাল আছে, প্রো আছে, প্রো ম্যাক্স আছে। আমার কথা বুঝতে পারছিস কি বললাম? তাহলে আইফোনটা হয়ে গেল একটা ক্যাটাগরি। বুঝতে পারলি তো? আমার কথাটা বুঝতে পারছিস তো কি বললাম? বা ধর কেউ দেখবি ধর তুই ক্যাটাগরি বুঝলি কাকে ক্যাটাগরি বলে? আচ্ছা স্যার এগুলোকে বুঝতে পারলাম ক্যাটাগরি। আজকে পায়েল দোকান খুলেছে, ও ধর কি রাখছে? ধর সাপোজ ধর ও ধর ফোনের দোকান খুলেছে। ফোনের দোকান খুললে ধর ওর ফোন রাখে, স্যামসাং এর ফোন রাখে, ও OnePlus এর ফোন রাখে, ও আইফোন রাখে। তাহলে এইগুলো হচ্ছে ক্যাটাগরি। এখানে ক্যাটাগরির কোনো ব্যাপার নেই, কারণ ও সবই ইলেকট্রনিক গ্যাজেট কিনেছে, সেরকম কোনো ক্যাটাগরি বলে না। আমি আগের ক্লাসে ক্যাটাগরি করিয়েছিলাম, ঠিক আছে? যেমন পরের ক্লাসে আবার একবার ক্যাটাগরি করিয়ে দেবো। মানে এখানে ক্যাটাগরি আইটেম পেলাম না, তো এখানে প্রাইমারি রাখছি, এখানে চেঞ্জ করার দরকার নেই। ইউনিট, এই যে ও যে আইটেম গুলো কিনবে, এটা তো ইউনিট কিনবে, ইউনিটে কিনবে। তো এই যে প্রোডাক্ট গুলো কিনবে ও কিসে কিনবে? ইউনিটে কিনবে। ঠিক আছে? ইউনিটটা কি হবে? নাম্বারস। ইউনিটটা কি হবে? নাম্বারস। এখানে ইউনিটটা ক্রিয়েট করতে হবে, নেই তো এখানে, নট অ্যাপ্লিকেবল আছে, তাহলে ক্রিয়েট কর। সিম্পলে কি লিখবো? নাম্বারস, NOS এটা তো করেছিলাম, মনে পড়ছে তো? NOS। তারপর ফর্মাল নেম কি হবে? নাম্বারস, NUMBER, নাম্বার। আর এখানে কি লিখবো? UQC মানে ইউনিট কোয়ান্টিটি কোড। এর কোড কি? এখানেই আছে কোডটা। এই যে নাম্বারের কোড এখানেই আছে। কি করবো? তুই N লেখ, দেখ বেরিয়ে যাবে নাম্বারের কোড। N লিখলেই বেরিয়ে যাবে। N লিখলাম, দেখ এমনি বেরিয়ে গেল। NOS নাম্বারস। বাকি নাম্বার অফ ডেসিমেল প্লেস 0, ঠিক আছে? সেভ করে বেরিয়ে চলে গেল। ঠিক আছে তো? হয়ে গেল। এর উপর কি জিএসটি অ্যাপ্লিকেবল করবো? হ্যাঁ,
জিএসটি অ্যাপ্লিকেবল করবো তো? কেন জিএসটি অ্যাপ্লিকেবল করবো? আরে পায়েল এসি কিনেছে এসি বেচার জন্য। ঠিক আছে তো? জিএসটি অ্যাপ্লিকেবল করবো। আচ্ছা তারপর কি বলছে? স্যার এইচএস এর নাম্বার আপনি বলেছিলেন প্রোডাক্টের উপর এইচএস এর নাম্বার দেবেন। হ্যাঁ, প্রোডাক্টের উপর এইচএস এর নাম্বার দেবেন। তাহলে স্যার দেবো কি করে এখানে? এখানে দেবো কি করে? কিচ্ছু না। ভালো করে দেখবি কিন্তু। লিস্ট অফ অ্যাকশন এই যে স্পেসিফাই ডিটেইলস ইয়ার আছে না? এখানে এন্টার মারবো। যেই এন্টার মারবো ওপেন হয়ে গেল। এবার নামটা বল। এসির এইচএস এর নাম্বার বল। 841 841 583 583 10 10। ডেসক্রিপশন তো দেওয়ার কিছু দরকার নেই। স্যার এখানে জিএসটি রেটটা কি করব? এখানে দেখ জিএসটি রেট। এখানে রেট বসাবো। আগের কোনো রেট বসাইনি। পার্টিকুলার এসির রেট কি বলেছে? এসির জিএসটি রেট কত বলেছে? 28%। এসির জিএসটি রেট 28% বলে। তাহলে এখানে লিখবো। এই দেখ। কি করে লিখবো স্যার? 28% টা লিখতে হবে তো? কিচ্ছু নেই। স্পেসিফাই ডিটেইলস ইয়ার। গিয়ে এন্টার মারবো। এন্টার মারবো। এই প্রোডাক্টটা এসি যে কেনা হচ্ছে এসির উপর কি ট্যাক্স দিতে হবে? জিএসটি দিতে হবে? হ্যাঁ, দিতে হবে তো ট্যাক্সেবল তাই। কেন এখানে দেখ এতগুলো অপশন দিয়েছে এক্সএমপ্ট। অনেক প্রোডাক্ট কেনা হলো যেগুলোর উপর ট্যাক্স হয় না। আবার হয়ে গেল ওটার উপর নীল রেট। আবার হয় নন জিএসটি। কিছু, কিছু থাকে হয়তো এমন কিছু প্রোডাক্ট কিনলো যে এর উপর জিএসটি চালু নেই। বুঝতে পারলি তো? বা এটা এক্সেম্পটেড আইটেম এর উপর কোনো জিএসটি নেয় না গভর্নমেন্ট। ঠিক আছে? বা এর উপর জিএসটি 0% বা এর উপর এই আইটেমটার উপর নন জিএসটি যেমন অ্যালকোহল। নন জিএস ঠিক আছে তো? অ্যালকোহল যেটা বলেছিলাম না? যে অ্যালকোহলিক মানে যে সমস্ত ওই যে দারু, দারুর উপর জিএসটি নেই। ঠিক আছে তো? তো এরকম কিছু, কিছু প্রোডাক্ট। তার মানে কি? এই যে এসিটা কিনছি এটা কি জিএসটি অ্যাপ্লিকেবল? হ্যাঁ, তো জিএসটি অ্যাপ্লিকেবল। তো ট্যাক্সেবল হবে? হ্যাঁ, ট্যাক্সেবল হবে। কত পার্সেন্ট? এসির উপর কত পার্সেন্ট রয়েছে? 28 28 এ লিখবি। 28 লিখবি। ঠিক আছে তো? এবার কি হবে? এটা গুডস। চলে আয়। সেভ করে বেরিয়ে চলে যা। এসি হয়ে গেল। এসি ক্রিয়েট হয়ে গেল। তাহলে তুই বোঝ। তাহলে তোকে ভালো করে আরো একবার ফাইনাল টাচ বুঝে নে। এখানে আরো আইটেম ছিল, আরো আইটেম দিয়ে তোকে বুঝিয়ে দিচ্ছি। এখানে তুই কি আইটেম কিনেছি বল? একটা এসি কিনি, আরেকটা আইটেম কি বল? তো সিলিং ফ্যান হচ্ছে একটা আইটেম। এই আইটেমটা যে কিনলি, সাপোজ সিলিং ফ্যান ৫ টা কিনলি। ৩ টে বেচে দিলি। কটা পড়ে থাকবে? ২ টো। এটা কোথায় থাকবে? স্টক থাকবে না? তাহলে আমার প্রশ্ন যে এই আইটেম গুলো কার আন্ডারে পড়ে? স্টকের আন্ডারে। তুই যা আইটেম কিনবি আইটেম কিন্তু স্টকের আন্ডারে পড়ে। কি বললাম বুঝতে পারছিস তো? এই যে ধর বড়, বড় সিলার্সের মতন জুতোর দোকান। ওরা যারা যে ট্যালিতে এন্ট্রি করে, তা ওরা যত রকমের জুতো কিনবে ওরা কোথায় করবে? ওরা ইনভেন্টরি তে গিয়ে করবে। স্টক করবে। স্টক মেইনটেইন করবে। ঠিক আছে তো? তাহলে কি বুঝতে পারলি স্যার? তাহলে কি করে করব? এই যে সিলিং ফ্যানটা কোথায় গিয়ে করব? কিচ্ছু না। মাস্টার্সে আছিস? ক্রিয়েট আছিস তো? দেখ ক্রিয়েট আছিস তো? ক্রিয়েটে এন্টার মার। আচ্ছা, এই যে সিলিং ফ্যান করব এটা কি অ্যাকাউন্টস এ গিয়ে করব নাকি ইনভেন্টরিতে গিয়ে করব? ইনভেন্টরিতে গিয়ে করব। ইনভেন্টরিতে এতগুলো স্টক গ্রুপ আছে, স্টক ক্যাটেগরি আছে, স্টক আইটেম আছে, ইউনিট আছে, গোডাউন আছে। কোথায় গিয়ে করব তুই ভাব? আইটেম, স্টক আইটেমে গিয়ে করব। স্টক আইটেম এন্টার মারব। কি লিখব? সিলিং ফ্যান। আন্ডার প্রাইমারি এটাই রেখেছিলাম আগেরটা। ইউনিটস। ইউনিটস কি? এনওএস। এনওএস। স্যার এনওএস ক্রিয়েট করব আর ক্রিয়েট তো আগেই করে দিয়েছি। ঠিক আছে? জিএসটি অ্যাপ্লিকেবল? হ্যাঁ, অ্যাপ্লিকেবল। তারপর কি আছে? এইচএস এর নাম্বার দেবো কি দেবো না? আমি আর দিতে চাইছি না। কারণ তুই তো দেখে, দেখে বানাতে পারবি। স্যার আরেকটা দিয়ে দেখান না। কিচ্ছু না। এই দেখ কি করব? স্পেসিফাই ডিটেইলস হিয়ার। হয়ে গেল। নাম্বারটা বল। 841 841 481 481 20। 20। এন্টার। তারপর জিএসটি রেট। জিএসটি রেট এখানে বসাবো কি বসাবো না? হ্যাঁ স্যার, আইটেমে জিএসটি রেট দিতে হবে। ঠিক আছে তো? স্পেসিফাই ডিটেইলস হিয়ার। ট্যাক্সেবল এখানে কত পার্সেন্ট ছিল? 28%। এখানে 28 লিখবো। এটা গুডস। ঠিক আছে। সেভ করে বেরিয়ে চলে যাবো। এরকমই। আর কি পয়েন্ট ছিল বল সিলিং ফ্যান ছাড়া? টেবিল ফ্যান। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে তো? টেবিল ফ্যান প্রাইমারি। এখানে এনওএস হবে। অ্যাপ্লিকেবল। এখানে আর দিলাম না অ্যাজ পার কোম্পানি গ্রুপ। মানে দিলাম না। তো বুঝলি দিতে গেলে কি করে দিতে হবে সেটা বুঝেছিস তো? তারপর কি হবে? স্পেসিফাই ডিটেইলস ইয়ার। কত পার্সেন্ট? 28%। বুঝতে পারছিস তো? সেভ করে বেরিয়ে চলে যাবো। কি ছিল? ব্যাটারি। প্রাইমারি। এখানে বসবে এনওএস। এখানে স্পেসিফাই ডিটেইলস ইয়ার। ঠিক আছে তো? ট্যাক্সেবল। জিএসটি রেট কত হবে? 28। গুড। সেভ করে বেরিয়ে চলে যাও। হয়ে গেল। সব তো হয়ে গেল। সব এন্ট্রি খোলা হয়ে গেছে। আচ্ছা এবার পারচেজ করব। কি করব? ভাউচারে যাব।
পারচেস কোন ভাউচারে হয়? F9 হয়ে গেল। ডেট কত ছিল? 1 নভেম্বর। পারচেসের ডেট কবে ছিল? ফার্স্ট নভেম্বর। ফার্স্ট। সে ঠিক আছে। এখানে দেখ, এখানে আমার যা দরকার সেটাই আছে। তুই দেখ না, ভালো করে দেখ। সবাই বোর্ডের দিকে নেম অফ আইটেম। আইটেম আমার তো আইটেমই লিখবো। আচ্ছা আচ্ছা তুই যখন আগে যখন করতিস সব আইটেমই লেখা থাকতো। আইটেম লেখা থাকলে তুই ইনভয়েসে নিয়ে যেতি। আমার তো এখানে আইটেমই দরকার। আইটেমই দরকার। ঠিক আছে তো? তো আইটেমই দরকার। আর দেখ এখানে কোয়ান্টিটি, রেট, ঠিক আছে, এটাই তো দরকার। আচ্ছা। সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। ইনভয়েস নাম্বার তো আমার কাছে নেই। দেখ কোশ্চেনে কি ইনভয়েস নাম্বার দিয়ে না স্যার দেয়নি। যদি দেয় তখন লিখ। খাস আমি এখানে লেখার দরকার নেই আমার কাছে। দেয়নি তো লেখার দরকার নেই। ডেট। আমি আগের দিন বলেছিলাম এই ডেট মানে কি? তোর যেদিন বিল, যেদিন এই ডেট, এই যে এই ডেট আর এই ডেটের ডিফারেন্স আছে। এই ডেট মানে তুই যেদিন ট্যালিতে এন্ট্রি করছিস। আর এই ডেট মানে যেদিন কেনা হয়েছে, কেনার বিল, সেই এন্ট্রিটা। বুঝতে পেরেছিস? ঠিক আছে তো? এবার কিসে কিনেছিস বল? ক্যাশে না ধারে? ধারে। কার থেকে? সেলস এম্পোরিয়াম। এই দেখ এখানে সেলস এম্পোরিয়াম লিখ। হয়ে গেল। এখানে তো তোর যে ইনফরমেশন থাকবে ইনফরমেশন ফিল আপ করবি। ইনফরমেশন নেই, সেভ করো কন্ট্রোল এ। তারপর এখানেও কি করব? কন্ট্রোল এ। ঠিক আছে? কন্ট্রোল এ। মানে এখানে দরকার নেই, ইনফরমেশন গুলো জাস্ট ফিল আপ করতে হবে। পারচেস লেজার এখানে কি লিখবো? পারচেস অ্যাকাউন্ট। ঠিক আছে? কি কি আইটেম কিনেছিস বলবি কিন্তু, আইটেম কি কি কিনেছিস? এসি। হ্যাঁ, এসি। এসি। স্পেস মারলাম, এসি কিনেছি। ঠিক আছে? কতগুলো এসি কিনেছি? 10খানা এসি কিনেছিস। এন্টার মারবো। কত করে? 24,000 করে। 24,000 করে। কত হলো? 2,40,000। তারপর সিলিং ফ্যান সিলিং ফ্যান কতগুলো? 25টা। 25টা। 800 করে। কত? 800। 800 করে। এন্টার মারবো। তারপর টেবিল ফ্যান ওটা 20টা। 1200 করে। ব্যাটারি 10টা। 9,000। হলো 3,74,000 হলো। দেখ ওদের সঙ্গে ওদের সঙ্গে মিলছে কিনা দেখতে পাচ্ছি না, তাহলে বাদ দে। এই যে 3,74,000 হলো এটা প্রোডাক্টের দাম। আর ওরা যে দিয়েছে না, দেখ ওরা যে দিয়েছে অপশনটা, এখানে যে দিয়েছে কত দিয়েছে বল এখানে? 4,08,000 জিএসটি মিলিয়ে, তাই না? তুই যখন বিল তৈরি করি, বিল দেখেছিস তো? বিল কেমন হয়? এরকম ভাবেই তো বিল হয়। দেখেছিস তো? বিলটা এরকম ভাবেই হয়। এবার এন্টার মেরে যে 3,74,000 ছিল না, তার নিচে আসলাম। এবার এই প্রোডাক্টটা কেনা হয়েছে কোথায়? আমার স্টেটের মধ্যে নাকি অন্য স্টেট থেকে? আমার স্টেটে তার মানে কি হবে? সিজিএসটি, এসজিএসটি হবে। তাহলে দেখ সিইএসটি, সিজিএসটি মারবো তো? এন্টার মারবো। দেখেছিস আমি কিন্তু কিছু লিখেছি? আমি শুধু এটাকে বলে অটোমেটিক ক্যালকুলেশন। বুঝতে পারলি? অটোমেটিক ক্যালকুলেশন কাকে বলে? হোয়াট ইজ অটোমেটিক ক্যালকুলেশন? আমি কিচ্ছু করলাম না, আমি সিজিএসটি লিখলাম, লিখে এন্টার মারলাম। আমি কোনো 18%, 18 কিচ্ছু লিখিনি। আমি কিছু লিখেই নি, 18, 28 কিচ্ছু লিখিনি। টাকাটা অটোমেটিক ক্যালকুলেট করে দিয়েছে। ঠিক আছে? বুঝতে পারলি তো? টাকাটা অটোমেটিক ক্যালকুলেট করে দিই। আমরা পরবর্তী সময় এরকমও এন্ট্রি করবো, ধর এসির ওপর 28%, দেখা গেলো সিলিং ফ্যানের ওপর 12%, একটা অঙ্কের মতো। এরকম হতেই পারে। কারণ তুই যখন কম্পিউটার কিনতে যাই না, অনেকে দেখবি কম্পিউটার অ্যাসেম্বলিং করে যারা কেনে, দেখবি একটা প্রোডাক্ট আলাদা করে নাম লেখে না? যে ইউপিএস এর উপর এত% জিএসটি, মাদারবোর্ডে এত%, সব আলাদা করে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে? তুই বুঝতে পারলি তো? এবার কি করবো দেখ, এসজিএসটি মারবো, এসজিএসটি। কিচ্ছু করবো না, দেখ এন্টার মারবো, দেখবি টাকা দেখিয়ে দেবে। ঠিক আছে তো? হয়ে গেল। সেভ করে বেরিয়ে চলে যাবো। বুঝতে পারলি ব্যাপারটা? এই হচ্ছে নো করবি যখন, হ্যাঁ? বুঝতে পারলি? দেখ অ্যামাউন্ট কি মিলেছে? 4,78,700 করে। সেভ করে বেরিয়ে চলে যাবো। স্যার নিউ রেফারেন্স দিতে বলছে তো, মানে বিল নাম্বারটা, বিল নাম্বার দেওয়া নেই। তা আমি লিখলাম কি বলতো? সেলস এম্পোরিয়াম তো, এসই ড্যাশ এনওভি ড্যাশ 01, মানে নিজের পছন্দ মতো একটা দিয়ে দিলাম বিল নাম্বার। বুঝতে পারলি কি বলে? এটা বিল নাম্বার। মানে কি লিখলাম? সেলস এম্পোরিয়াম নভেম্বর মাস 1 তারিখ। বুঝলি তো? এটা একটা বিল নাম্বার। তাহলে হয়ে গেল, বিল নাম্বার দিয়ে দিলাম। সেভ করে বেরিয়ে চলে যাবো। ব্যাস, এই এন্ট্রি আজকে অব্দি এত অব্দি ছিল। তাহলে তুই এই দেখতে চাস, সব দেখতে পারিস। কি কি করলি তুই বল? স্যার আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা খুলে দেখান। কি বেস করবো?
ঠিক আছে, পি প্রেস করলাম, অল্ট F1 কর, ডিটেলসে দেখতে দেখতে পাচ্ছিস তো? দেখ ডিটেলসে দেখ, তোর দেখ তুই যে এসি ফেসি কিনলি না, তার স্টকে দেখ এটাই পড়ে আছে। ও আর একটু বাকি ছিল অঙ্কটা, একটু ছোট্ট একটু মিস্টেক আছে। ডেপ্রিসিয়েশন। না ডেপ্রিসিয়েশন তো এখন অক্টোবর নভেম্বরে কি করে হবে? কি বাকি ছিল জানিস তো? আমি যে গোডাউন মালগুলো কিনে কোথায় রেখেছিলাম, কাজীপাড়া গোডাউনে রেখেছিলাম, তাই না? কাজীপাড়া গোডাউন। তাহলে কি করবো? কিচ্ছু না, ক্রিয়েটে চলে যাবো, এন্টার দেখ কোথায় দেখি ক্রিয়েটে আছে, এন্টার মারলাম, এন্টার মেরে চলে আসলাম। দেখ এখানে কি আছে দেখি, এই যে আচ্ছা, ইনভেন্টরি মাস্টার। গোডাউন কোথায়? ইনভেন্টরি মাস্টারে আছে। ক্রিয়েট নাও, নতুন গোডাউন ক্রিয়েট করবো, ক্রিয়েট নাও। গোডাউনের নাম কি? কাজীপাড়া। মানে কাপ জাস্ট তাই, হয়ে গেল। সেভ করে বেরিয়ে চলে যাবো। এবার আমি যে এন্ট্রি গুলো করলাম না, কোথায় এন্ট্রি গুলো দেখতে চাই তো? ডিডি, এই দেখ পারচেস এন্ট্রি কোথায় করেছিলাম, এই নিচে, এই দেখ সেলস এম্পোরিয়াম। ঠিক আছে, চলে আয় কোথায়, এন্টার মারতে মারতে আয়। এই দেখ, এই যে মেন লোকেশন শো করছে না, এখানে কি করবো? কাজীপাড়া। বুঝতে পারলি? সেভ করবো, এইভাবে সব করা করতে হবে। লোকেশন গুলো দিয়ে লোকেশন গুলো কাজীপাড়া, মানে মালগুলো কোথায় আছে? কাজীপাড়ার গোডাউনে আছে। নাম দেওয়া থাকলে ওটা ইয়েতে গিয়ে সেই করবো। এটা কি ছিল? সিলিং এসি, সিলিং ফ্যান, টেবিল ফ্যান ছিল না ওটা? ঠিক আছে তো, সেভ করে বেরিয়ে চলে যাবো কন্ট্রোলে। তার মানে এগুলো কোথায় আছে? কাজীপাড়া গোডাউনে আছে। তাহলে ব্যালেন্স শিটটা, এবার ব্যালেন্স শিট যদি দেখিস ডিটেলসে, অল্ট F1, এই ব্যালেন্স শিট। যদি তুই স্টক সামাই দেখে, স্টক কিছু না, স্পেস কর, ডিটেলসে অল্ট F1, দেখিস তো এই কি কি স্টক হয় দেখাচ্ছে। সব কোথায় আছে? কাজীপাড়া গোডাউনে। দেখি কাজীপাড়া গোডাউনে আছে, দেখ সব কাজীপাড়া দেখাচ্ছে। এসি 10টা আছে, ব্যাটারি 10, ব্যাটারি সব আছে 10টা, সিলিং ফ্যান 25টা, টেবিল ফ্যান 20টা। ঠিক আছে তো? আচ্ছা, আমি যে এন্ট্রিটা করলাম পারচেস এন্ট্রি আবার দেখাতে চাইছি, পারচেস এন্ট্রি কি করে দেখাবো? ডিসপ্লে মোর রিপোর্টসে চলে আয়। এই দেখ, এখন তোর দোকানে কোনো একজন, তুই তো পারচেস করেছিস, তুই বলে বিল দাও, বিল প্রিন্ট করে দাও। প্রিন্ট করবি কি করে? এটা প্রিন্ট করবি কি করে? শিখিয়েছিলাম, কি শিখেছিলাম বল? প্রিন্ট করার জন্য অল্ট পি, সরি অল্ট পি কেন বললাম, কন্ট্রোল কন্ট্রোল পি, এই যে কন্ট্রোল পি। প্রিন্ট করবো না, আগে আমি প্রিভিউ করবো, প্রিভিউ করলে দেখতে চাই। প্রিন্ট করতে। ঠিক আছে, জুম করে দেখতে চাই, জুম করলাম, জুম কি করে করলাম? শর্টকাট কি হচ্ছে? অল জেড হচ্ছে তোর প্রিভিউ। ঠিক আছে, অল জেড করলাম, মানে অল জেড মানে কি? জুম করলাম, জুম। দেখ পুরো বিলটা জুম করে দেখছি, এরকমই বিল বেরোবে। দেখবি তোরা যখন কোনো দোকান থেকে কিছু কম্পিউটার জিনিসপত্র কিনিস, দেখবি এই ট্যালিতেই করে ম্যাক্সিমাম সব, এরকমই বিল বেরোয়। দেখবি এরকমই বিল বেরোয়, একদম এরকম বিল বেরোয়। এবার এখানে ধর আরো অনেক কিছু ভরাতে চায়, দেখবি ওরা কিন্তু আরো অনেক কিছু এখানে ভরে দেয়। তো সেইগুলো তুই যদি ইনফরমেশন যত দিবি তত ভরবে এখানে, এরপর কম দিবি কম ভরবে। কি বললাম বুঝতে পারলি তো? এরকমই বিল হয়। কনফিগার করে অনেকে, মানে কি কি করতে চাস এরকম, কেমন কি চেঞ্জ করতে, এখানে চেঞ্জ করে নেয়, যেমন তোর পছন্দ মতন চেঞ্জ করে দেয়। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস।